সো আমার খুব ভালো লাগছে। আমি এরকম গাইডলাইন কোনদিনই পাই নাই। আমি যেহেতু মানে এখনো বর্তমানে আমি ক্লাসে আছি, রানিং চলতেছে, আমার রাইটিং সেশন চলতেছে। মানে স্যার টাস্ক দিলে আমি মোটামুটি শেষ করতে পারি। মানে জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি আপনার ওই যে এগুলা আমার আগে খুবই সেন্টেন্স মেকিং বলিত। আমি নিজেই বুঝতে পারতাম। এটা শুনে ভালো লাগলো যে আপনার হচ্ছে কাজে আসতেছে এই ক্লাসগুলা। সো এটাই যে আমি একটা এফোর্ট দিছি ওইটা যদি কারো কাজে আসে ওইটা আসলে ভালো লাগার বিষয়। সো আপনি গত ক্লাসেও বলছিলেন যে আপনার যে লেভেলটা 5.5 এ আসতো আগে এখন হচ্ছে 6.5 এ আসে। সো ওইটা হচ্ছে ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে যদি আপনার ভালোভাবে ঠিকঠাক মতো এপ্লাই করতে পারেন। সো ওইভাবে প্র্যাকটিস করবেন। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। জি, মানে মানে ভালো লাগে। খুব ভালো লাগে যখন মেকিং করতে পারি। সো এইজন্য সবকিছুর আপনারই কৃতা। সো আমি খুবই মানে কি বলবো ভাষা জানা নাই। থ্যাংক ইউ স্যার। না আসলে থ্যাংক ইউ এর প্রয়োজন নাই। আপনি জাস্ট আমার জন্য দোয়া করবেন ওইটাই। থ্যাংক ইউ তো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এটা আপনার কাজে আসতেছে। আমি হেল্প করতে চাচ্ছিলাম, হেল্প করছি। ওইটা আপনার কাজে আসছে ওইটাই এনাফ। আর কিছু না। সো ভালো লাগতেছে শুনে যে কাজে আসতেছে। সো ওই মানে যেগুলো শিখছেন ওইগুলা জাস্ট এপ্লাই করবেন। ওইগুলো অনুযায়ী প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ আরো ইমপ্রুভ হবে। তো আপনার ভাই কাছ থেকে অনেক হেল্প পাইছি। I hope এটা আমাদের অনেক হেল্প করবে। তো থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি সুরেনা ভাই। আর থ্যাংক ইউ আপনাকে ক্লাসগুলা করার জন্য। আর আমাকে থ্যাংক ইউ দিতে হবে না। আমার জন্য দোয়া করবেন জাস্ট এতটুকু এনাফ। আর হচ্ছে প্র্যাকটিস করবেন যেগুলো শিখছেন ওইগুলো এপ্লাই করবেন, ওইগুলো প্র্যাকটিস করবেন। আর আমি তো আছি। আমি তো হচ্ছে এমন না যে ক্লাস শেষ হইছে যে আমাদের সাথে মানে কমিউনিকেশনটা শেষ হয়ে যাবে। সো যেকোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। হয়তো আমি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিতে নাও পারি কারণ আমার ব্যাচের ক্লাস থাকে প্রাইভেট ব্যাচগুলার। তো যখন আমি ফ্রি হব, ফ্রি টাইমে আমি রিপ্লাই দিয়ে রাখবো। তো একটু লেট হবে বাট রিপ্লাই পাবেন অবশ্যই ইনশাল্লাহ। যেকোনো সমস্যা হলে মেসেজ দিয়ে রাখবেন। আর আর আমার এদিকে বলেন, রাইটিং এর ২-১ টা ক্লাস নিয়েন ভাই। ওই যে একাডেমিক এর উপরে আপনার টাস্ক 1 টাস্ক 2 এর উপরে ২-১ টা ক্লাস নিলে একটু আমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে ইনশাল্লাহ আমি ক্লাস নিব সমস্যা নেই। আমি গ্রুপে অবশ্যই আপডেট দিব। আমি গ্রুপে আমি এই সামনের দিকে অনেক ট্রাই করবো অনেক রিসোর্স শেয়ার করার জন্য বা জানুয়ারি থেকে আমার অনেক প্ল্যান আছে। তো গ্রুপে থাকবেন আশা করি আমি ক্লাস এগুলা নিলে আপডেট দিব অবশ্যই ইনশাল্লাহ। লাইভ ক্লাস করুক অথবা ভিডিও দেখুক আশা করি কিছুটা হলেও ইমপ্রুভ জি, জি, হবে। জি, জি, আপনারা ডেফিনিটলি। হচ্ছে যা শিখছেন তা ট্রাই করবেন যে এপ্লাই করার জন্য। কারণ যদি আপনি শিখছেন যেগুলো এগুলো যদি ঠিকঠাক মতো এপ্লাই না করেন তাহলে ওইটা আসলে মানে কি করতে পারবেন না আরকি। বেনিফিট মানে পাওয়া যাবে না। কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হুম। জি, শান্ত আপু আজকে হচ্ছে শুধু আলোচনা হবে। আজকে কোনো ক্লাস বলতে কোনো টপিকের উপর স্পেসিফিক কোনো ক্লাস হবে না। আজকে হচ্ছে একটা ফিডব্যাক সেশন টাইপের আরকি বা Q&A টাইপের। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন ওই টাইপের আরকি। সো কোনো স্পেসিফিক টপিকের উপর ক্লাস হবে না আজকে। আচ্ছা কি অবস্থা সবার আপনাদের? আপনাদের IELTS এর কার কবে পরীক্ষা দেওয়ার প্ল্যান? আমি তো স্যার দি দিয়া দি দিয়া দিতাম জানুয়ারিতে বা জানুয়ারি লাস্টে দিকে দেখি।
বুঝতে পারছি। তো আপনার হচ্ছে ওভারঅল কি প্রিপারেশন কি কেমন হচ্ছে? অন্যান্য মডিউল যেগুলো আছে রাইটিং এর পাশাপাশি ওইগুলার? আমি তো স্যার জিডি থেকে দিতেছি, বুঝছেন? জিডি 5 জিটি থেকে হলে জিটির হচ্ছে আপনি কি আসসালামু করবেন? জিটির যে বিষয়টা আছে জি, ওগুলো ইজি আসে কিন্তু তুলনামূলক একাডেমি থেকে। তো ওই ওইটা রিডিংটা একটু হার্ড আরকি। বুঝি নাই। রিডিংটা একটু হার্ড। রিডিং হার্ড বলতে তুলনামূলক হচ্ছে কিছুটা তো কঠিন থাকে। তবে একাডেমিক জি, থেকে জিটির যে বিষয়টা এটা কিন্তু আর একটু ইজি থাকে। জি। বুঝতে পারছি। আর এমনি আপনার যে জানুয়ারি প্র্যাকটিস করেন। 25 এ মনে হয় একটু চেঞ্জিং আসবে। ওই কিছুটা মনে হয় ডিফারেন্ট হবে। চেঞ্জিং বলতে লাইক পরীক্ষার কোয়েশ্চন প্যাটার্নের উপর কোনো চেঞ্জ আসবে কিনা এই ধরনের কোনো আপডেট আসে নাই। বাট কিছু যে সিস্টেম যেগুলো আর কি যে পেন্সিল পেন ওইগুলার কিছু চেঞ্জ জি। ছিল নোট আসছে। ও আচ্ছা, আচ্ছা। এক্সামের আর কোয়েশ্চন এমনি সব প্যাটার্ন কি সিমিলারই আছে নাকি? এগুলা সেমই আছে। এগুলো কোনো আপডেট দেয় নাই যে কোনো চেঞ্জ হবে বা এই ধরনের আমার অফিসিয়াল ভাই আপডেট না পেলে আসলে টেনশনে টেনশনে ছিলাম। আমি কুইক ডিফারেন্ট বললে চলবে। টেনশন করার কিছু নাই। কারণ হচ্ছে ওভারঅল আপনার যেভাবে ছিল ওইভাবেই হবে। কোনো চেঞ্জ আনলে তারা অবশ্যই অফিসিয়ালি আপডেট জানাবে। বুঝতে পারছি। আর জি। অন্য সবার কি অবস্থা? ওকে, সমস্যা নাই নাইম ভাই। অন্য সবার আচ্ছা। কি অবস্থা আপনাদের? আর অন্যরা তো ভাইয়া চিকিং এর অবস্থা খুব ওপিনিয়ন খারাপ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, শিওর নাকি ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই কি ক্লাস অবস্থা? তো আমি ঠিক সেভাবে করতে পারিনি। তবে মাঝে মাঝে আসতাম আরকি ক্লাস করতে। আবার দেখা যেত চলে যেতাম। আ আমি মূলত ভাই জব করছি। পাশাপাশি চাচ্ছি যে IELTS টা দিতে। আ তো আমার আ প্রিপারেশন বলতে আমি বাসায় প্রিপারেশন নিচ্ছি তো অলমোস্ট ১-১.৫ মাস হয়ে গেছে। আ বুঝতে পারছি। প্রিপারেশন বলতে এখন আমি একটা জবও করছি। জবের পাশাপাশি করতে হচ্ছে। এখন রিডিং নিয়ে একটু ট্রু ফলস এ একটু কনফিডেন্স আসছে। আর আ ইয়া কি বলে? আ লিসেনিং টা হয় ২৮-৩০ টার মতো হয় আরকি। বুঝতে পারছি। কিন্তু তো অনেক ভালো লিস ভাই। আ রা রাইটিং এ ভাই আমি এখনো একটাও লিখি নাই। এজন্য আমি কালকে আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া টাস্ক 1, টাস্ক 2 নিয়ে তো অনেক বিপদে আছি। যেজন্য আমি মূলত IELTS এ এখনো রেজিস্ট্রেশন করি নাই। তো কিভাবে শুরু করব এটাও বুঝলাম না, বুঝতেছি না আরকি। মানে গাইডলাইন পাচ্ছি না সঠিক। বুঝতে পারছি। আপনি হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আপনি যে আমরা যে ক্লাসগুলো করছি এগুলো হচ্ছে রাইটিং এ যে আপনি কি লিখবেন, লেখার ক্ষেত্রে তো আপনাকে ইংলিশ সেন্টেন্স বানাতে হবে। ওই সেন্টেন্স গুলো বানানোর ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন ওইগুলোর উপর আমরা ক্লাস করছি। ইন্ডিভিজুয়ালি যে ভুলগুলা হয় বা যে টপিক গুলোর প্রয়োজন হয় ওগুলা, যাতে সেন্টেন্স মেকিং এ কোনো ধরনের ভুল না হয় ওগুলা। এখন হচ্ছে আপনাকে যে বিষয়টা করতে হবে রাইটিং এর প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে, রাইটিং এর প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল রাইটিং এর যে ফরম্যাট অনুযায়ী বুঝতে হবে যে টাস্ক ওয়ানে কি কি কোয়েশন আসে। রাইটিং এর টাস্ক মূলত দুইটা, একটা টাস্ক ওয়ান একটা টাস্ক টু। টাস্ক ওয়ানে কোন কোন ধরনের কোয়েশন গুলো আসে, টাস্ক টু তে কোন কোন ধরনের কোয়েশন আসে। তারপর হচ্ছে একটা একটা করে আলাদা আলাদা ভাবে, যেমন আপনি টাস্ক টুর কথা যদি বলি, অপিনিয়ন এসে বা ডিসকাশন এসে বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এসে, ওইগুলো একটা একটা করে আলাদা আলাদা ভাবে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে। ওকে, ওপিনিয়ন এসেতে আমাকে এভাবে লিখতে হবে, ওইভাবে স্ট্রাকচার করতে হবে। দেন ওইটা যখন আপনি স্কিল ডেভেলপ করবেন এভাবে একটা একটা করে সবগুলা করার পর, তারপর যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন ওই অনুযায়ী, তখন হচ্ছে আপনার যে ওভারঅল ইমপ্রুভমেন্টটা হবে আর কি রাইটিং এর ক্ষেত্রে। তো আপনাকে আর স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। বেশি আপনি এসে লিখলে আরো ইমপ্রুভ হয়। আপনি হ্যাঁ, এসে গুলো হচ্ছে আপনি যখন মানে স্কিল ডেভেলপ করার পর একটা একটা করে ডেভেলপ করছেন, দেন যখন লিখবেন, লেখার ক্ষেত্রে গিয়ে প্র্যাকটিস করতে করতে ফার্স্ট অফ অল ভুল হবে স্বাভাবিক। কোনো জি। মানুষের থেকে কিন্তু মানে 100% পারফেক্ট হয় না। সো ওইটা ভুল হবে। ভুল হলে কেন ভুল হয়েছে ওইটা ফাইন্ড আউট করবেন। দেন ওইটার উপর কাজ করবেন। ওইটার উপর কাজ করলে দেন হচ্ছে আপনি ইমপ্রুভটা করতে পারবেন ওভারঅল। তো ফিডব্যাক নিবেন রাইটিং লিখে, যদি ফিডব্যাক নেওয়ার মতো সুযোগ থাকে ফিডব্যাক নিবেন যে কোথায় ভুল হয়েছে বা কিরকম কি, তখন হচ্ছে বুঝতে পারবেন কোথায় ইমপ্রুভ করবেন।
ভাই আমাদের কি এখানে রাইটিং নিয়ে মানে টোটাল যেমন টাস্ক 1, টাস্ক 2 এর উপরে ২-১ টা ক্লাস কি নেওয়া যেতে পারে? রাইটিং এর উপর তো নরমালি হচ্ছে আমি এখানে যেহেতু আমরা সেন্টেন্স মেকিং এর ক্লাস করছি, আলাদাভাবে রাইটিং এর ক্লাস নেয়ার মানে পসিবল হয় নাই। প্লাস ওইটা কনসেপ্টও ছিল না। তবে আমি যেহেতু লাইভ ক্লাস নেই নরমালি, যেমন আমি যে সপ্তাহে লাইভ ক্লাস যেগুলো আগে রিডিং এর উপর নিচ্ছি অনেকগুলা, তো আমি ট্রাই করব যে রাইটিং এর উপর যে টাস্ক 1 টাস্ক 2 এগুলোর উপর ক্লাস নেওয়ার জন্য সামনের দিকে। আমি সামনের দিকে ক্লাস নিব ইনশাল্লাহ এগুলোর উপর। ভাইয়া আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম শান্তা আপু, কি অবস্থা, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কি ভাইয়া অবস্থা আপনার? কি বলে এটা? জি ভালো আছি ভাইয়া। এখন কথা হচ্ছে যে স্পিকিং এ তো মানে আইডিয়া জেনারেট করা, তারপরে হচ্ছে যে বলার সময় ফ্লুয়েন্সিটা থাকে না। কিন্তু লিখতে গেলে দেখা গেছে যে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডও ইউজ করা যায়। কিন্তু বলতে গেলে কেন আসে না? এটা তো নিয়ে তো খুব প্যারায় আছে। বাকি মডেল গুলো মোটামুটি ক্লিয়ার। স্পিকিং এর কথা বলতেছেন আপনি? জি জি, ভাই জি, আমি স্পিকিং এর কথা স্পিকিং। বলছি। বুঝতে পারছি। স্পিকিং হচ্ছে আমি বলি ভাই আমার আমাদের কথা কি বোঝা যাচ্ছে না? জি, জি, হ্যাঁ, বোঝা বোঝা যাচ্ছে, সমস্যা নাই। জি জি আমি বলি ধন্যবাদ। শান্তা আপু, স্পিকিং জি এর ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মুখের জড়তা। আমরা কিন্তু জি থিঙ্ক করি, অনেক কিছু আমাদের মাথায় আসে, বাট আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ জি হচ্ছে ভাইয়া। আমাদের মুখের জড়তাটা আমরা কাটাই উঠতে পারিনি এখনো। So, ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে কাটাই উঠতে হবে। আপনি ইংলিশে প্র্যাকটিস করতে হবে, স্পিকিং এর প্র্যাকটিসটা করতে হবে। আপনি বাসায় যদি আপনার কারোর সাথে প্র্যাকটিস করার সুযোগ থাকে করবেন, নাহলে নিজে নিজে প্র্যাকটিস করবেন। নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করবেন? নিজে, নিজে করি। জি, হ্যাঁ, আমি আয়নার সামনে করি। তারপর হচ্ছে ভিডিও করি। রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে নিজে জি, শুনবেন, ওইটা ইমপ্রুভ করবেন যে যেটা ভুল হয়েছে। বা কিছু অনলাইনে রিসোর্স আছে, যেমন কিছু অ্যাপস আছে, ওইগুলাতে আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন অন্যান্য কারোর সাথে। তারা হচ্ছে অনেক স্পিকিং পার্টনার পাবেন এখানে, যারা হচ্ছে এরকম সেম ওয়েতে আপনার মতো পার্টনার খোঁজার জন্য আসছে। তো ওইখানে হচ্ছে গিয়ে স্পিকিং প্র্যাকটিস করেন। তো আপনাকে ফার্স্ট অফ অল ওই যে মুখের জড়তাটা আছে ওইটা কাটিয়ে উঠতে হবে। তো আপনার প্রথমে ভুল হবে স্বাভাবিক, তো ভুল হোক সমস্যা নাই, বাট ওইটা হচ্ছে আপনি যখন কাটিয়ে উঠতে পারবেন তখন আপনার ফ্লুয়েন্সিটা ঠিক আসবে। এবং তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি যে আপনার যে কি বলে এটাকে আইডিয়া গুলোও কিন্তু তখন আপনার জেনারেট হবে। আপনার আইডিয়া আসতেছে মাথায়, বাট আপনি বলতে পারতেছেন না, ওইটা হচ্ছে আপনার বলতে পারছি না। মুখের জি জড়তা। ভাইয়া, সমস্যাটা এখানেই হয়ে যায় যে আইডিয়া মাথায় আসতেছে কিন্তু বলতে গেলে আসতেছে না। কিন্তু আবার যখন লিখি সেম সেম টপিকটা যখন আমি লিখি তখন দেখা যাচ্ছে যে অনেক লিখতে পারতেছি বা সেখানে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডও ইউজ করতে পারতেছি। ভালো, ভালো আইডিয়া আসতেছে। কিন্তু বলতে গেলে আম মানে নরমালি স্পিক হয় না। ন্যাচারাল যে ফ্লোটা ওটা আসে না। এটা ন্যাচারাল ফ্লো আপনাকে এভাবে আনতে হবে। আগে আগে ফার্স্ট অফ অল আপনি প্র্যাকটিস করতে করতে ওই যে মুখের জড়তাটা কাটিয়ে উঠতে হবে। তারপর আপনার ফ্লোটা চলে আসবে। ফ্লো চলে আসলে আপনি আইডিয়া জি নিতে ভাইয়া। যেগুলো মাথায় আসে সেগুলো বলতে পারবেন। ওইটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেভাবে বললাম, নিজে প্র্যাকটিস করেন, নিজের নিজের রেকর্ডিংটা শুনে রিভিউ করেন, বা অনলাইনে রিসোর্স গুলাকে কাজে লাগান। ওইগুলা নিয়ে আপনি কি করেন, ওই যে মানে স্পিকিং পার্টনার যদি এখানে অ্যাভেলেবল থাকে, ওই তাদের সাথে আপনি মানে কনভারসেশন করেন। তো ভুল হবে স্বাভাবিক, আপনি ভুল হবে ওইটা যদি চিন্তা করে বসে থাকেন, বা ওইটার জন্য যদি নিজ থেকে মানে কি করতে পারেন না আর কি, যে আমি ভুল হবে, মানুষ কি মনে করবে, ওইটা কি মনে করবে, ওইটা চিন্তা করে যদি আপনি কথা না বলেন, তাহলে কিন্তু আপনার আপনার লেভেলটা ইমপ্রুভ হওয়ার সুযোগ থাকবে না। So, ওইগুলা কাটিয়ে উঠতে হবে। ওইগুলা কাটিয়ে উঠতে আপনাকে ভুল হোক সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করতে হবে, দেন ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওভারঅল আপনার রাইটিং এর কি অবস্থা? ভাইয়া আমি তো লিটারেচারের স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। রাইটিং এ আমার আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। না টাস্ক 2 তে দেখা গেছে যে আম ওয়ার্ড ছাড়াই চলে যায়। রাইটিং টাস্ক 2 তে প্রবলেম হয় না, 1 এ প্রবলেম হয় না। রাইটিং এ আলহামদুলিল্লাহ প্রবলেম হয় না। সমস্যা হচ্ছে যে রিডিং এ গিয়ে একটু সমস্যা হয়ে যায় আর লিসেনিং এর সেকশন 3 তে এন্ড 4 এ গিয়ে একটু আটকে যায়। বুঝতে 4 পারছি। থেকে একটু প্যারাফ্রেজিং করে তো ওখানে প্রবলেম হয়। আর স্পিকিং এর কথা তো আপনাকে বললামই। যেগুলো হচ্ছে সমস্যা হয় ওগুলার আপনি, যেমন রিডিং এর তো হচ্ছে সবগুলোতে হয়তো বা সমস্যা হয় না। রিডিং এর কিন্তু স্পেসিফিক কোয়েশ্চন প্যাটার্ন আছে, কিংবা হয়তো বা যে জি, জি। আমি ওই কোয়েশ্চনটা পারি না রিডিং সবগুলোতে প্রবলেম হয় না। হ্যাঁ। কিছু, কিছু প্যাটার্ন একটু প্রবলেম হয়। তো যেগুলোতে প্রবলেম হয় ওইগুলোতে আপনি কাজ করবেন, ওইগুলোর উপর আপনি স্কিল ডেভেলপ করবেন ফার্স্ট অফ অল। যেমন আপনি, আমি যদি বলি যে সাপোজ ম্যাচিং প্যারাগ্রাফ একটা কোয়েশ্চন আছে, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, ওইটাতে যদি সমস্যা হয়, তো ফার্স্ট অফ অল আপনি
ওই কোয়েশনটাকে কিভাবে ডিল করবেন ওইটার উপর ভালোভাবে স্কিল ডেভেলপ করবেন। কি করতে হবে, কোন টেকনিক ফলো করতে হবে, কোন ট্রিক্সে করলে আমার সময় কম লাগবে, ওইগুলোর উপর ফার্স্ট অফ অল কিছু সময় দেন। তারপর ওইটা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ওইটাকে নিয়ে কিছু সময় দেন, কাজে আসবে। তারপর হচ্ছে আপনি ফুল টেস্ট করেন। যখন আপনার প্রত্যেকটা কোয়েশন জি, প্যাটার্নের উপর আলাদা আলাদা স্কিল ডেভেলপ হবে, তারপরে গিয়ে আপনি ফুল টেস্ট করবেন। আপনি যদি কোয়েশন না বুঝে দেন হচ্ছে ফুল টেস্ট করতে যান, তাহলে কিন্তু ওইটা কাজে আসবে না। আর যখন যে টেস্টটা জি, করবেন ওইটা যদি যে কোনো ভুল হয়, তো ওই ভুলটা কেন হয়েছে ওইটার উপর সময় দিবেন। আপনি যদি একদিনে 3টা টেস্টও করে ফেলেন বাট ওইটা রিভিউ জি, না করেন, তাহলে কিন্তু ওইটা কোনো কাজে আসবে না। তো আপনি একটা টেস্ট করবেন, ওই টেস্ট করে ওইটা কেন হয় নাই ওইটা ফাইন্ড আউট করবেন, যে ভুলগুলা হয়েছে বা যেগুলা হয়েছে ওইগুলাও যে কেন হয়েছে ওইগুলা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে আমার আইডিয়া ওইটা আমি ওইখানে থিঙ্ক করছিলাম, ওইখান থেকে আমার আনসারটা আসছে। সো ওইগুলো আপনার কাজে আসবে আর কি। পরবর্তীতে যখন আপনি আরেকটা টেস্ট করবেন, যে ভুলটা আপনি এই টেস্টে করছেন ওই ভুলটা সেম রিপিট করবেন না আপনি অন্য টেস্টে গিয়ে। সো ওইভাবে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? জি ভাই, রিডিং এ হচ্ছে যে ওই ট্রু ফলস এন্ড নট গিভেন, যে নট গিভেন আর হচ্ছে ফলস, এই দুইটাতে একটু সমস্যা হয়ে যায়। এছাড়া আর তেমন কোনো ওগুলাতে ডিফিকাল্টি তেমন করার লাগে না। প্রপোজ নট গিভেনের সমস্যা হয় এটা বলতেছেন? জি, নট গিভেন আর হচ্ছে ফলস, এই দুইটাতে একটু প্রবলেম হয়ে যায়। নট গিভেন হচ্ছে কোন স্টেটমেন্ট যেটা দেওয়া হচ্ছে থাকবে না। আপনাদের দেয়া থাকে না, লাইক মিনিংটা ম্যাচ করবেন, আপনি কি ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করবেন না, মিনিংটা ম্যাচ করবেন। মিনিং দেখবেন গিয়ে ওই প্যাসেজের মধ্যে কি মিনিংটা আছে কিনা, যদি জি, থাকে তাহলে তো আপনি ম্যাচ করবেন, না থাকলে হচ্ছে আপনার নট গিভেন। এখানে সময় নষ্ট করা যাবে না। আপনি মানে আনসার করার সময় দুইটা কিওয়ার্ড একসাথে নিয়ে যাবেন। যেমন ট্রু ফলস জি, করতেছেন 7 8 9, 7 8 এর সাথে একসাথে নিয়ে যাবেন। তো 7 এর ওইটা পাইতেছেন না বাট আপনি 8 এর কিওয়ার্ড চলে আসছে, তাহলে বুঝতে হবে যে জি, 7 নাম্বারটা দেয়া নাই। তার মানে 7 নাম্বারটা নট গিভেন হওয়ার পসিবিলিটি বেশি, তখন 8 নাম্বারটা আপনি পেয়ে গেছেন। তো 7 নাম্বারটা আপনি সময় নষ্ট না করে ওইটাকে নট গিভেন দিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি ভাই, জি, বুঝতে পারছি। ওইভাবে ওই অনুযায়ী হচ্ছে প্র্যাকটিস করেন, ইমপ্রুভ হবে আশা করি। রাইটিং এর হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন, যেহেতু প্রবলেম হচ্ছে না তারপরেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হয়তো অনেক সময় সমস্যা হতেও পারে, অনেক সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময়। জি ভাই, ভাইয়া ইংলিশে তো মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। জি, সোহেল ভাই বলেন, সোহেল রানা ভাই। আচ্ছা ভাইয়া, আমি কি ২-১ টা ধরুন লাইন চার্ট আছে, বার চার্ট আছে। ১ টা ২ টা কি মানে স্ট্রাকচার মানে মেমোরাইজ করব যে the way we should start, মানে এইরকম যে আছে না? মানে আমি তো আইডিয়াই করতে পারি না। তো আমার কি উচিত হবে যে আমি আমি বলি ২ টা মেমোরাইজ করবে না খুব। রাইটিং এর ক্ষেত্রে মেমোরাইজড যদি আনসার কোনো কিছু লিখেন তাহলে কিন্তু ওইটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ যারা এক্সামিনার তারা কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা, so তারা একটা পেপার দেখলেই বুঝতে পারে যে কোনটা মেমোরাইজ কোনটা মেমোরাইজ না। সো যদি মেমোরাইজ তারা বুঝে ফেলে তখন কিন্তু মার্কিং এর ক্ষেত্রে আপনি লাইক একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনাকে আইডিয়া টাস্ক ওয়ানের ক্ষেত্রে আপনাকে তো আইডিয়া জেনারেট করতে হচ্ছে না, আপনাকে অলরেডি ইনফরমেশন দেওয়া থাকে, ভিজুয়াল ইনফরমেশন, ওইখান থেকে জাস্ট আপনি দেখে দেন ওইটাকে সামারাইজ করে লিখবেন রিপোর্ট। সো এখানে আপনি নিজ থেকে চিন্তা সেন্টেন্স করে লিখতে হবে। স্ট্রাকচারটা কি মেমোরাইজ করা যাবে না? মানে সেন্টেন্স স্ট্রাকচার যেমন স্ট্রাকচার বলতে বলতে পারি প্যারাগ্রাফ যে স্ট্রাকচার কিভাবে করবেন, জি, প্যারাগ্রাফ জি। স্ট্রাকচার কিভাবে করবেন ওইগুলা শিখে রাখবেন। ওইগুলা কিন্তু মুখস্থ করবেন এমন না যে আমি ওকে ইন্ট্রোডাকশনে সেন্টেন্সটা আমি ইলাস্ট্রেট করব। কিছু ওয়ার্ড নিতে পারেন, যে দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, দ্য লাইন গ্রাফ শোজ ইনফরমেশন অ্যাবাউট, এই টাইপের যে কিছু ওয়ার্ড এগুলো কিন্তু মুখস্থ করতে পারেন, যেগুলো আপনি ইউজ করবেন। বাট ওভারঅল যদি একটা ফরম্যাট সম্পূর্ণ মুখস্থ করে ফেলেন তাহলে হবে না, কারণ আপনি গিয়ে সেন্টেন্স আপনাকে আপনি একটা মুখস্থ করছেন বাট আপনার আসছে আর একটা, তখন ওইটার সাথে আপনি যদি ম্যাচ না করতে পারেন তাহলে তো সমস্যা না, তাই না? জি, জাস্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো লাইক যেগুলো সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় ওইগুলো মুখস্থ করতে পারেন। যেমন ইন্ট্রোডাকশন শুরু করার ক্ষেত্রে আপনি বলতে পারেন এভাবে যে দ্য লাইন গ্রাফ শোজ ইনফরমেশন অ্যাবাউট, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস অ্যাবাউট, এই যে পয়েন্ট মানে কিছু ওয়ার্ড যেগুলো ওইগুলো মুখস্থ করতে পারেন। বা ওভারঅল এর ক্ষেত্রে ওভারঅল এই যে আমরা ওয়ার্ড গুলো আনি ওইগুলো মুখস্থ করতে পারেন, সমস্যা নাই। বা বৃদ্ধি পেলে কি, বৃদ্ধি পেলে ইনক্রিজ আমরা লিখি, কমলে কি লিখি, ডিক্রিজ লিখি। তো বেশি হারে বৃদ্ধি পেলে কি লিখি সিগনিফিক্যান্ট ওইটা, তারপর কম হারে। তো ওই যে বিষয়গুলা এগুলা আপনি ল্যাঙ্গুয়েজ মুখস্থ করবেন অবশ্যই, বাট ওভারঅল ফরম্যাট মুখস্থ করবেন না। আর বা স্পিকিং এর ক্ষেত্রে এমনিতে কথা বলতে গেলে ফ্রেন্ডের সাথে বা কলিগের সাথে ইংলিশে কথা বলতে পারি। যখন স্পেসিফিক কোনো টপিক নিয়ে আ যদি বলে, "ডু ইউ লাইক
ওয়াচিং মুভি। তো তখন বলতে গিয়ে ভাবি যে আসলে কোথা থেকে স্টার্ট করে শুড আই স্টার্ট রাইট নাও? তো ওইটা গিয়া মানে হিমশিম খেয়ে যাই যে আমি কিভাবে স্টার্ট করব? মানে should I first paraphrase the question or direct to the answer? Yes, I like watching বা I am fan of watching movie. দেন তারপরে আসলে কোথা থেকে শুরু করব? মানে একটা টোটাল যে এক্সামের যে একটা মানে অ্যান্সার দেওয়ার যে একটা ফরমেট মানে এটাই মাথায় এখনো ঢোকাতে পারি না যে আদৌ কিভাবে প্র্যাকটিস করাটা উচিত? বুঝতে পারছি। এটা হচ্ছে আমি বলি, আমাদের তো স্পিকিং এর যে একটা টাস্ক, যে স্পিকিং এর পার্ট 2 যেটা, এটাতে আমাদের একটা কিউ কার্ড দেওয়া থাকে, একটা স্পেসিফিক টপিক দেওয়া থাকে, ওই টপিকে আপনাকে কথা বলতে হয় 2 মিনিট। ওইখানে কিন্তু তারা যখন কোয়েশন দেয় আপনাকে, ওইখানে কিন্তু নিচে আপনাকে 2-3টে কোয়েশন আকারে দিয়ে দেয়, যে একটা টপিক দিয়েছে ওটার নিচে 2টা কোয়েশন 3টে কোয়েশন দেয়। ওইটা যদি আপনি একটু দেখেন বা ওইটার অনুযায়ী কিছু স্যাম্পল আপনি পড়েন, যে স্পিকিং এর যে কিছু বই আছে, ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে শুরু করা হয়। প্রথমত হচ্ছে আপনাকে বললো যে আপনি কি মুভি পছন্দ করেন কিনা, মুভি দেখছেন কিনা, বা ডিসক্রাইব এ মুভি ইউ ওয়াচ রিসেন্টলি, এমন একটা মুভি সম্পর্কে বর্ণনা করো যেটা তুমি রিসেন্টলি দেখছো। তো তখন তুমি তখন হচ্ছে আপনার যে শুরু করার বিষয় যেটা, ওইটা হচ্ছে আপনি চাইলে যে একটা লাইন দিয়ে ভাবে শুরু করতে পারেন যে আই এম এ বিগ ফ্যান অফ মুভিজ, আমি হচ্ছে মানে একটা মুভির অনেক বড় ফ্যান, হোয়েন এভার আই গেট ফ্রি টাইম, আমি যখনই আমার ফ্রি সময় পাই আমি কি করি, মুভি দেখি। এভাবে একটা শুরু করলেন। তখন গিয়ে বলবেন যে রিসেন্টলি আই হ্যাভ ওয়াচড এ মুভি, বলে দেন আপনার টপিকটা শুরু করবেন। তো প্রথমে হচ্ছে আপনার মানে স্টার্টিং এর যে জেনারেলি ওইটা একটা দিব। করার জন্য এরকম 1-2টা লাইন দিতে পারেন। তারপর হচ্ছে আপনি মেইন টপিকে গেলেন, মেইন টপিকে গিয়ে আপনি মুভি দেখছেন, মুভিটার নাম বলবেন, কার সাথে দেখছেন ওইটা বলবেন, তারপর গিয়ে মুভিকে ডেসক্রাইব করবেন। এভাবে একটু মানে বেসিক থেকে দেন, আপনি গিয়ে একটু ডিটেলসে যাবেন, ওইভাবে যাবেন। আর এখানে আপনি এখন স্যাম্পল স্যাম্পল করলে আ আপনার স্যাম্পল কুয়েশন দেখবেন, স্যাম্পল কুয়েশন দেখে দেন ওই অনুযায়ী হচ্ছে আপনি যাবেন, যে কুয়েশন ওইটা আগে আছে ওইটা পরে আছে, তো ওই অনুযায়ী অ্যান্সার করবেন স্টেটমেন্ট গুলো। যেটা স্পিকিং এর ফার্স্ট মডিউল যেটা থাকে মানে জেনারেল যেটা আস্ক কোয়েশ্চেন করে যেটা ওটা দিয়ে কি পাস্ট প্রেজেন্ট ফিউচার কম্বিনেশন করে বললে ভালো হবে নাকি জাস্ট আপনাকে প্রেজেন্ট এর আপনাকে উপরে? কোয়েশন বুঝতে হবে, আপনাকে কি কোয়েশন করছে। আপনাকে যদি কোয়েশন বলে যে ডেসক্রাইব ডু ইউ লাইক মুভিজ, তো ডু ইউ লাইক মুভিজ, তো আপনাকে আপনি কি মুভি পছন্দ করেন এটা প্রশ্ন করছে। তো ওইটা অ্যান্সার যেটা আপনি দিবেন ওইটা হচ্ছে আপনি আপনার জন্য কিভাবে ভালো হয় ওইটা দেখবেন। আপনি আমি বর্তমানে যদি বলি যে ইয়েস আই আই লাভ ওয়াচিং মুভিজ রিসেন্টলি আই হ্যাভ yesterday I watched a movie which is action thriller movie. The name of movie is Superman. It's I hope I will watch a few বুঝতে পারছি, couple of জি ভাই। বুঝতে পারছি। আমি এভাবে বলি, আমি বলি, আপনি আপনাকে প্রশ্ন করছে যে ডু ইউ লাইক মুভিজ, বলবেন এভাবে বলবেন যে ইয়েস আই এম এ বিগ ফ্যান অফ মুভিজ, হোয়েন এভার আই গেট ফ্রি টাইম আই লাভ টু ওয়াচ মুভিজ। এভাবে লাইক আপনি প্রেজেন্ট এই টাইপের কোয়েশ্চেন গুলো প্রেজেন্টে থাকলে ভালো হয়। যে আপনি গতকালকে একটা মুভি দেখছেন, সো ওইটা না বললে আপনি যদি বলেন যে আমি যখনই সময় পাই তখনই হচ্ছে আমি মুভি দেখার চেষ্টা করি বা ওই টাইপের, ওইটা বললে আর একটু সুন্দর হবে অ্যান্সারটা আপনার। তো আপনাকে কিন্তু ঠিক বলে নাই আছে। যে স্পেসিফিক কোন একটা মুভির কথা বলেন যেটা হচ্ছে আপনি দেখছেন, ওই টাইপের হলে হুম, আপনি ইয়েস্টারডে আই ওয়াচড এই টাইপের বললে কি ভালো হয় আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। তাহলে মানে এটা একটু মানে জানার ছিল আরকি। দেখা যেগুলো এই যে আপনার মানে হ্যাবিচুয়াল বিষয়গুলো প্রশ্ন করে, লাইক এটা আপনার ওইটা পছন্দ করেন কিনা, ওইটা পছন্দ করেন কিনা, সো ওই বিষয়গুলো হচ্ছে আপনার প্রেজেন্টেই অ্যান্সার দিলে ভালো হয়। আর অতীতগুলো দিবেন কোন সময় যখন হচ্ছে আপনাকে কোনো পাস্ট কোনো কিছু সম্পর্কে বলবে। যেমন আমি একটু আগে একটা টপিক বলছিলাম যে ডেসক্রাইব এ মুভি ইউ রিসেন্টলি ওয়াচড, অর্থাৎ তুমি যেটা একটা মুভি দেখছো ওইটা নিয়ে জি, ডেসক্রাইব করো। যেটা সো দেখি আমি মুভিটা দেখে ফেলছি, সো এটা পাস্ট, সো ওইটা নিয়ে আমি যখন কথা বলবো যে ইয়েস্টারডে আই ওয়াচড এ মুভি কল্ড, বলে আমি দেন ওইটা বললাম, তখন আমি পাস্টে কথা বলবো। তো টপিক বুঝতে হবে আমাকে কি প্রেজেন্টে বলছে নাকি পাস্টে বলছে নাকি ফিউচারে আমাকে বলছে, ওইটা বলবো। সো ওই অনুযায়ী কথা বলবেন স্পিকিং থ্যাংক এ। ইউ ভাই। ওকে, আর কি অবস্থা সবার, বাকি সবাই যারা আছেন কি অবস্থা আপনাদের? আইএলস অ্যাডভান্টেজ ফলো করতে পারেন, হ্যাঁ আইএলস অ্যাডভান্টেজ দেখতে পারেন স্পিকিং এর জন্য। আরো হচ্ছে আরো কিছু চ্যানেল আছে, যেমন কেইথ স্পিকিং একটা আছে, ইংলিশ স্পিকিং সাকসেস, কেইথ, কেইথ নাম ওর মেবি।
সো ওইটা ফলো করতে পারেন। আর একটা আছে বাংলাদেশের একটা চ্যানেল আছে বার্ক টিভি, ওইটা দেখতে পারেন। আরেকটা আছে স্যার বাংলা আইস মনে হয় ওইটা নাকি অনেকে বলতেছে। হ্যাঁ, বিআরএসি ওইটার একটা ওই যে মানে ব্লাড হেয়ার মানে হেটের একজন আছে। উনি স্পিকিং টেস্ট নেয়। উনার আমি কথা স্পিকিং বলছেন না? হ্যাঁ, স্পিকিং এর বার্ক ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার মেবি ওইটার ফুল মিনিং বার্ক BARC। তো ওইটার মানে স্পিকিং এর যে স্যাম্পল গুলো ওইগুলা ইউটিউবে ভিডিও হিসেবে দেওয়া হয় আর কি। তো ওইখানে স্যাম্পল পাওয়া যায়, ওইটা দেখলে মানে আইডিয়া পাবেন আর কি। ভাই একটা প্রশ্ন ছিল। যে শান্তাপু বলেন। অনেকেই বলে যে স্পিকার মানে স্পিকিং এর ক্ষেত্রে স্পিকার যে কোয়েশ্চেনটা করবে বা যে প্রশ্নটা করবে সেটা সরাসরি উত্তর দিতে, মানে কোনো ঘোরানো পেঁচানো উত্তর না দিয়ে সরাসরি যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিতে। আবার অনেকে বলে যে সরাসরি উত্তরটা না দিয়ে একটু সংজ্ঞা বা একটু আলোচনা করে তারপরে ওটাতে যেতে। তাহলে নাকি স্পিকার বুঝতে পারে যে সে জানে বা তার বলার ক্যাপাবিলিটি আছে। আবার অনেকেই বলে যে এত ঘুরে পেঁচে না বলে যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিয়ে দিতে, কারণ নাকি স্পিকার নাকি তাহলে বিরক্ত হয়। আসলে ভাই কোনটা ফলো করা উচিত? আমি বলি আপনাকে, আপনাকে যখন এক্সামিনার একটা কোয়েশ্চেন করবে, তো আমি একটু আগে একটা টপিকের একটা আনসার এভাবে বলছিলাম যে টপিকটা এভাবে ছিল ডেসক্রাইব এ মুভি ইউ রিসেন্টলি ওয়াচড। তো আমি শুরুটা এভাবে বলছিলাম যে আই এম এ বিগ ফ্যান অফ মুভিজ, whenever I get free time I love to watch movies. তো এইভাবে আমাকে না কিন্তু আমি ভাইয়া, এখানে তো জি আনসার ভাই, করি আপনি নাই। শেষ করেন। So আমি এক্সট্রা জি একটা ইনফরমেশন নিয়ে আসছি মানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। So ওই জি। টাইপের যদি আপনি কথা বলতে পারেন ওইটা কিন্তু ভালো, ওইটা খারাপ কিছু না। তো ওইটা না না, এক্সামিনার এটা তো আপনি যদি সাবজেক্টে ডেফিনেট করে দেওয়া হয়েছে যে একটা মুভি সম্পর্কে বলতে বলছে। আর হ্যাঁ, এরকম তো অনেক টপিক আছে যেরকম যে জিজ্ঞেস করে যে ডু ইউ লাইক ট্রাভেল, তুমি কি ট্রাভেল করতে পছন্দ করো কিনা, তারপর হচ্ছে তোমার স্পিকিং ফেভারিট পার্ট 1 স্যার প্লেস এটা। কোনটা। হ্যাঁ, so যে ফেভারিট কোনো টপিক থাকুক না প্লেস কেন, যে কোনটা। কোনো টপিক থাকলেই হচ্ছে আপনি ওই টপিক রিলেটেড যদি একটা একদম সেন্টেন্স দিতে পারেন ভালো, আর না দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। তো আপনি যদি দিতে পারেন, আপনার যদি ওই ক্যাপাবিলিটিটা থাকে তখন হচ্ছে আপনি দিবেন। তো ওইটা দিলে যে এক্সামিনার আপনাকে মানে বিরক্ত হবে ওই টাইপের কোনো কিছু না। আপনি যদি ঠিকঠাক মতো দিতে পারেন এটা আরো ভালো, আপনি ভালো মার্ক পাবেন। আর যদি মনে করেন আপনি দিতে পারেন পারেন না, আপনার ওই ক্যাপাবিলিটি নাই, আপনি ফোর্স জি করে মানে আপনি জুড়ে ওই বিষয়টা অ্যাড করতে চাচ্ছেন, তখন কিন্তু সমস্যা হবে। আর আপনি যদি ধরেন আপনাকে মেইন টপিকে কথা বলার যে আপনি যে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো ওইগুলাতে কথা বলে বেশি সময় নষ্ট করে ফেললেন, তাহলে কিন্তু এটা নেগেটিভ জি। প্রভাব ফেলবে। তো ওইটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি ওকে ফাইন, আমি এটা বললে আমার মেইন টপিক গুলো যাতে আমার কভার করা পসিবল হয় সময়ের ভিতর। তো ওইগুলা যদি অ্যাডজাস্ট করে আপনি কথা বলতে পারেন তাহলে জি ভালো, জি ভাই। নেগেটিভ কিছু হবে না। হ্যাঁ, জি ভাই, এটাই জানার ছিল। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর কি কোনো কিছু কোয়েশন আছে, কারো কোনো কিছু জানার আছে কিনা? আপনাদের হচ্ছে সেন্টেন্স মেকিং এর যে ক্লাসগুলা করছেন ওইগুলা আপনাদের কতটুকু মনে ইমপ্রুভ হয়েছে আপনাদের মনে হয় যে রাইটিং এর পার্সপেক্টিভে? ভাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে, অনেকটাই। সত্যি বলতে অনেকটাই, কারণ এভাবে খুঁটিনাটি তো আমরাও নিজেরাও দেখা গেছে যে খুঁজে খুঁজে পড়ি না, তারপর হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানের এরকম ভাবে খুঁজে খুঁজে পড়ায়ও না, এত সময় দেয় না। সেক্ষেত্রে আমরা এখানে একটা ফুল একটা কোর্স পেয়ে গেছে, তো আমাদের অনেক কাজে লাগছে। বুঝতে পারছি। আহ ওইটা হচ্ছে এইগুলা যে টপিক গুলা এগুলা কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট আছে আইএলটিএস এর স্টুডেন্ট, রাইটিং এর ক্ষেত্রে নর্মালি আমি বাংলাদেশের যদি একটা এভারেজ স্কোর বলি ওইটা কিন্তু 6। সো অনেকেই অনেক ভালো স্টুডেন্ট আপনি দেখবেন রিডিং এ 8 পাইছে, রিডিং এ 9 পাইছে, লিসেনিং এ 9 পাইছে, বাট রাইটিং এর স্কোরটা কিন্তু 6.5 এইভাবে থাকে, ম্যাক্সিমাম অনেকে 7 পায়। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমি খেয়াল করলাম যে বেশিরভাগ সমস্যাটা হয় যে আমাদের সেন্টেন্স মেকিং যে বিষয়টা। তো ম্যাক্সিমাম স্টুডেন্টই তো মানে আমাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমাদের বাংলা ব্যাকগ্রাউন্ড যেগুলো আর কি ওইগুলা। তো বাংলা মিডিয়াম থেকে আমরা অনেকেই পড়ে আসছে। এই ক্ষেত্রে ইংলিশ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে নর্মাল যে কিছু ছোট ছোট মিস্টেক আছে ওইগুলা অনেকে খেয়াল করে না, ওইগুলা মিস্টেক থেকে যায়। তো ওইগুলা কিন্তু একটা অবশ্যই একটা প্রভাব ফেলে স্কোরিং এর ক্ষেত্রে। দ্যাটস ওয়াই সেন্টেন্স মেকিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনি একটা রাইটিং এ ভালো স্কোর করতে চান। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে সেন্টেন্স মেকিংটার উপর একটা আলাদাভাবে ওইভাবে যদি ঠিকঠাক মতো প্রত্যেকটা পয়েন্ট হিসাবে দেখানো যায় তাহলে ওইটা আপনাদের জন্য যারাই হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে হেল্পফুল হবে। আর
দ্যাটস ওয়াই ভাইয়া আরকি ওইটা আইএলটিএস স্টুডেন্টদের সাধারণত গ্রামার পড়ানো হয় না। এটা হচ্ছে আরেকটা সত্যি কথা। আইএলটিএস স্টুডেন্টরা তাদেরকে গ্রামার পড়ানো হয় না বা আমরা দেখা গেছে যে গ্রামার অনেক আগে ডিল করে চলে আসছি। মানে আমাদের স্কুল লাইফে। তারপরে পরবর্তীতে দেখা গেছে যারা আমরা অনার্স করতেছি বা মাস্টার্স করতেছি, গ্রামারের সাথে আসলে ওরকম ভাবে আম ইয়ে হয় না। যোগাযোগটা হ্যাঁ, হয় না, ঠিক আছে। কানেকশনটা ওইটাই এটা থাকে না। হচ্ছে গ্রামারটা হচ্ছে তো যেহেতু IELTS হচ্ছে অ্যাডভান্সড একটা কোর্স, ওইটাতে গ্রামার পড়ানোর জি, সুযোগ আসলে। জি, জি, কারণ জি, আমারও জি। তো যে আমি IELTS এর যে কোর্সগুলো ক্লাসগুলো আছে ওইগুলোতে আমি গ্রামার দেখানোর আমি সুযোগ থাকে না। এটাতে হচ্ছে আপনি গ্রামার যে শিখতেছেন তো গ্রামারের জন্য আপনি আলাদাভাবে শিখতে হবে। তো ওইটা হচ্ছে আলাদা বিষয়। আর রাইটিং এর ক্ষেত্রে নরমালি আমরা যেভাবে সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো করছি ওইটা কিন্তু স্পেসিফিক যে গ্রামারের উপর ক্লাস করছি ওইটা কিন্তু না, গ্রামারের উপর আমরা ক্লাস করি নাই। ওইটা আমরা করছি জি। যে একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমাদের যে টপিক গুলা যে বিষয়গুলো আমাদের হচ্ছে গ্রামারের টপিক হবে, গুলো তো আসছে এখানে। হ্যাঁ, জি। ওইগুলো আসছে কারণ ওইগুলো আমাদের প্রয়োজন পড়ছে। তো আমাদের গ্রামারটাও রিক্যাপ হয়েছে, প্লাস আমাদের সেন্টেন্স বানানোর জন্য যেগুলো প্রয়োজন ওইগুলো আমরা জানলাম। যে ভুলগুলো আমরা করি ওই ভুলগুলা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, ভুল কি কি করে থাকি ওইগুলো আমরা মানে দেখানোর চেষ্টা করছি যে তিনটা কমন এরর অ্যানালাইসিস এর ক্লাস তিনটা ছিল। সো ভুল কি 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 হয় ওইগুলো মানে বুঝতে পারতেছি। সো ওইগুলো আমরা কাজ করতে পারবো, ওইগুলা কাজ করে দেন ওইগুলাতে আমরা সলভ করতে পারবো নেক্সট যখন লিখবো ওইগুলা। রাইটিং টাস্কের টেস্ট কেস জি আপু, আমি হচ্ছে শনিবারে টেস্টটা নিব। আগামী শনিবারে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল হচ্ছে শুক্রবার, এই 2 দিন হচ্ছে আপনাদের সময় থাকবে। আপনারা হচ্ছে একটু রিক্যাপ করবেন, যা যা শিখছেন এতদিন ওইগুলা রিক্যাপ করবেন। আর হচ্ছে আমি রাইটিং এর সেন্টেন্স মেকিং এ যা যা পড়াইছি ওইগুলার কনটেক্সটে তো নিব। এর পাশাপাশি রাইটিং এর একটা হচ্ছে টেস্ট নেওয়ার চেষ্টা করব, লাইক রাইটিং এর টাস্ক 1 বা টাস্ক 2 রিলেটেড একটা টপিক দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সেন্টেন্স মেকিং প্লাস রাইটিং কনটেক্সট দুইটা মিক্স করে দেন একটা টেস্ট নেব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সেন্টেন্স মেকিং এ কতটুকু ইমপ্রুভ হয়েছে, প্লাস ওইটা কি আপনারা ওভারঅল গিয়ে রাইটিং এ অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা ওইটা। আর আরেকটা বিষয়, যারা হচ্ছে রাইটিং এর এক্সামে আমাদের লাইভ ক্লাস করছেন অথবা রেকর্ড ভিডিও দেখছেন সবাই কিন্তু পার্টিসিপেট করার ট্রাই করবেন। কারণ আমি ট্রাই করব যারা হচ্ছে ভালো স্কোর করবেন প্রথম 3 জনকে কোনো একটা কিছু দেওয়ার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করব। সেদিন শান্তাপু বলছিল দেওয়ার জন্য। So, জি ভাই, আমি বলছিলাম। ভাইয়া ওই সময়টা যদি একটু বাড়ানো যেত মানে আরো ২ দিন পিছানো গেলে টেস্টটা ভালো হইতো। মানে সবগুলা রিক্যাপ করে এমনিতে তো ভিডিও রেকর্ড দেখছি ঠিক আছে। কিন্তু ওই যে আরেকবার রিক্যাপ করতে গেলে একটু সময় বাড়ানলে ভালো হইতো। সময় হচ্ছে আপনাদের জন্য কতদিন হলো ভালো হয়? একটু মানে এমনিতে তো করছি ভাইয়া মানে ক্লাসটা করছি কিংবা অনেক সময় দেখা গেছে ক্লাসটা করতে পারছি না। নেটওয়ার্কের ইস্যু। তারপরে পরে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা করছি। কিন্তু এখন যদি ফুলগুলা রিভিউ দেওয়া যায়, আমি জানি না অন্য ভাইয়া বা আপুদের কি মতামত। কিন্তু আমার একটু মানে একটু সময় লাগবে। তো পরে কি আর এক্সামটা মানে ওই টেস্টটা দেওয়া যাবে? নাকি হ্যাঁ, শনিবারই এটা লাস্ট? এটা হচ্ছে এক্সাম তো আর বলতে একটাই নিব, কারণ হচ্ছে এটা লাইভ নিব আমি, ওইটা জি, জি। এমন না যে আমি আপনাদের কোয়েশন দিব আপনারা বাসা থেকে লিখে দিবেন, ওইটা এমন না। আমি লাইভ নিব, আমার এখানে ক্লাসে জয়েন হবেন, দেন ওই ক্লাসে জয়েন থাকা অবস্থায় পরীক্ষাটা দিবেন। তো ওই রকম ভাইয়া আর কি। আমার So, আমার মনে হইতেছে যে আমি যতটুকুই পড়ছি মানে আমি ফুল আরেকটু কিছু সময় পাই মানে নিলে আমি হয়তোবা আরেকটু বেটার কিছু করতে পারবো। আমি জানি না অন্যদের কি অবস্থা। কিন্তু আমার মানে নিজেরও কিছু পার্সোনাল কারণে আমি একটু কয়েকটা মানে ক্লাস এখনো আমার বাকি আছে। বুঝতে পারছি আপনার হচ্ছে পরীক্ষা ভাইয়া আমি এই বলি ওই যে আমরা যেহেতু ক্লাস করছি, ক্লাসের মধ্যে তো আমরা খাতার মধ্যে এগুলা উঠাইছি। তো যে আর তো আবার খাতা দেখে তো রিভিউ দিলে হয় আমার মনে হয় আরকি। তো তাড়াতাড়ি শেষ হইবা মনে করি ভালো হইবো আরকি। বুঝতে পারছি। আচ্ছা আমি শনিবার, আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি। বৃহস্পতিবার কালকের দিনটা শুধু আছে। বুঝতে পারছি। তো আমি 2-3 রবিবার বা সোমবারের দিকে নিলে কি হবে আমি আপু? জি ভাইয়া এটা হলেও হয়। আচ্ছা এক দুই এখন দিন আমি বাকিদের জি, মতামত তো জি। আমি জানি না। আমি শুধু আমারটা বলতে পারি। এটা সোমবারে তো আর হলে ভালো সেম হবে। না। মানে আমার একটু টাইম দিলে সমস্যার ভালো কারণে হয়, আমি করতে সমস্যা পারছি নেই। না। এটা টাইম আমার দিলে সমস্যা। সবার জন্য ভালো হবে মনে হয়। কারণ আমাদেরও দেখা গেছে যে কারেন্ট ছিল না বা ব্যস্ততার কারণে ২ একটা ক্লাস মিস গেছে বা পুরোটা করতে পারি নাই। তাহলে একটু টাইম দিলে
আসলে ভালো হয় ভাই। আর আচ্ছা ঠিক আছে। ক্লাস ডিউরেশন গুলো তো তো অনেক বেশি। ফিডব্যাকটা ভাইয়া আপনাকে দিব মানে আমরা যতটুকুই আপনার কাছে শিখছি অনেক শিখছি। আর আমি মনে করি মানে এইরকম মানে প্ল্যাটফর্মে মনে হয় আর যাওয়া হবে কিনা জানি না। কিন্তু যে এফোর্টটা আপনার কাছ থেকে পাইছি অনেক। এখন ওইটাই মানে আমরা হয়তোবা অনেক সময় অনেকেরই পার্সোনাল কাজ থাকতে পারে যার কারণে একটু পিছায় গেছে। তাও আপনি রেকর্ডেড দিছেন। ওইটা যতটুক সম্ভব কভার করার চেষ্টা করতেছি। এখন একটা ভালো আউটপুটের জন্যই মানে একটুকু আমি সময়টা চাইছি। বাকি আপু বা ভাইয়ারা তারা কি বলবে আমি জানি না। যদি আ সম্ভব হয় তাইলে সময় দিয়েন। আর না হয় আমি আমার নিজেরটা নিজে প্র্যাকটিস করব ওইটাই। আমরাও ওকে সহমত। স্যার, ঠিক আছে, এগ্রি, এগ্রি, সমস্যা নাই। এগ্রি। আমরা সবাই মানে I একমত agree. দিলে ভালো হয়। আহ আচ্ছা ঠিক আছে। তাহলে সমস্যা নাই। আমাদের হচ্ছে শনিবারে পরীক্ষা হওয়ার কথা ছিল। তো আমরা সোমবারে বা মঙ্গলবারের দিকে নিয়ে যাবো। সমস্যা নাই। ২ দিন আরো মানে বেশি পিছিয়ে ভাই যাবে এক্সামটা সময়। কি টাইপের মানে কি ধরনের? এক্সামটা হচ্ছে আমরা যে সেন্টেন্স মেকিং এর যে ক্লাসগুলা করছি, যে টপিক গুলা ছিল, প্রত্যেকটার উপর ধরেন আমি নরমালি লাইক ওই সেন্টেন্স মেকিং এর উপর যে ক্লাসগুলা হবে, ওইটা ধরেন মেবি গ্যাপ ফিল বা এমসিকিউ টাইপের হবে। আর রাইটিং এর যে একটা টাস্ক দিব, ওইটা তো রাইটিং এর স্ট্রাকচার মেনটেন করেই লিখবেন। ওই ২ টা মিক্স করেই দেন আমি হচ্ছে ওভারঅল একটা পরীক্ষা দিব আরকি। ঠিক আছে। ভাইয়া পরীক্ষা এখন কি আমরা হচ্ছে অনলাইনে দিব? জি বুঝি নাই? মানে কোয়েশ্চেন কি অনলাইনে থাকবে? আমরা অনলাইনে অ্যান্সার সাবমিট করব এরকম কিছু? নাকি আমাদেরকে নিজে লিখে তারপর অনলাইনে আপনাকে এখানে আমার এখানে ওই যে ল্যাপটপ স্ক্রিনে কোয়েশনটা আমি কি করে দিব? মানে স্ক্রিন অ্যান্সার শেয়ার কি করে আমরা রেখে দিব। ওইখান থেকে দেখে অ্যান্সার কি দেন আমরা পরীক্ষা দিবেন। অনলাইনে দেব নাকি আপনি মুখে নেবেন অ্যান্সার? এটা খাতায় লিখবেন। খাতায় লিখে দেন ওইটা আমাকে ছবিটা হচ্ছে ছবি তুলে দিবেন। ওইখান থেকে কোয়েশনটা থেকে। বুঝতে পারছেন? লাইভে থেকেই মানে লাইভে আমরা স্যার, থেকে তারপর স্যার, অ্যান্সারটা সাথে, সাথে লিখে দেব। লাইভে ক্লাসে জয়েন হওয়া অবস্থায় থাকবেন। ওইখানে পরীক্ষা দিবেন, ওইখানে জমা দিবেন। দেন আমি পরবর্তীতে দেখে একটা দিব। ভিডিও কি অন থাকবে সবার নাকি অফ থাকবে কোনটা? কোনটা? মানে আমাদের অডিওটা ক্যামেরা ভিডিও? ভিডিও। ক্যামেরা তো নরমালি অন থাকলে ভালো হয়। বাট অনেকের তো অনেক অনেক ইস্যু থাকে। সো যদি যাদের সম্ভব হবে না তারা অন করবে না। না, লাইক না আপনি যে টপিকটা আপনাদের দিবেন তাহলে তো এরকমও হতে পারে যে কি বলে এটা ফোনের সাহায্যে গুগলের সাহায্যে কেউ ভালো আউটপুট দেওয়ার জন্য সেটা প্রক্সি লিখে ফেললো। এটা বলতে ঠিক আছে। প্রক্সি দিতে পারে। এটা ঠিক আছে। না আমি যেটা বলতেছি কারণ আমি তো চাইবো ওইটাই যে সবাই ভিডিও কলে তাকান করে দেন। বাট নরমালি কি হয় অনেকের তো একটা মানে রেস্ট্রিকশন থাকে যে হ্যাঁ, ভিডিও আসলে প্রাইভেসির বিষয় আছে। মানে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না বা দ্যাটস ওয়াই হচ্ছে ওটা যাদের ইচ্ছা হবে তারা থাকবে সমস্যা নাই। বাট পরীক্ষাটা কার জন্য? পরীক্ষাটা কিন্তু আপনাদের জন্য। সো আপনারা যদি গুগল থেকে দেখেন সো এটা আপনাদের জন্য হচ্ছে মানে লস হবে। আল্টিমেটলি আমার আমাদেরই লস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার জন্য ভাই এটা করবেই। এটা স্বাভাবিক। এটা সুযোগ পেলে সবাই অসৎ হয়ে যায়। আমি ভিডিও কলে এটা ঠিক আছে। আমি দিব। আমি হচ্ছে এইটা একটা থাকবে আরকি যে আপনারা ভিডিও কলে থাকবেন। বাট যদি আপনাদের মধ্যে কারো হচ্ছে এরকম কোন একটা প্রাইভেসি ইস্যু থাকে, সো ওইটা একটু কনসিডার করবো আরকি। বুঝতে পারছেন? ভাই আমার স্যার, মনে আমি হয় যে কোয়েশ্চেনটা অনলাইনে দিয়ে তারপর হচ্ছে আমরা যদি অনলাইনে সাবমিট করি এটা হলে মনে হয় সবথেকে ভালো হতো। একটা টাইম ডিউরেশন আপনি দিয়ে দিলেন যে এতটুকু সময়ের মধ্যে অ্যান্সার গুলা সাবমিট করতে হবে। এটা মনে হয় ভালো হবে। সময় তো অবশ্যই থাকবে। আমি তো যে আপনাদের কোয়েশনটা দিব, এখানে যে কোয়েশনটা স্ক্রিনে শেয়ার করে দিব। ওইখান থেকে আমি বলব যে এখন আপনাদের সময় কতটুকু আছে বা কখন শুরু হইছে। তখন আপনারা লিখবেন, লিখে আমাকে সাবমিট করবেন। আমি তো থাকবো, জয়েন অবস্থায় থাকবো। তো সময়টা যখন শেষ হবে আমি আপনাদের সময় শেষ হওয়ার আগে যখন শেষ হবে তখন আমি আপনাদের বলব যে আপু ফাইন আর লিখবা না। সো এটা হবে, সমস্যা নাই। এগুলো ওইভাবেই হবে। স্যার, আমি সো একটা কথা বলি। জি বলেন আপু। প্রাইজ পাওয়া তো মানে অনেক বড় কথা। প্রাইজ পাওয়া তো বড় বিষয় না। কিন্তু আমি যে কতটুকু পারলাম বা পারলাম না এই জিনিসটা তো আমাকে নিজে যাচাই করতে হবে না। তাহলে আমি কেন মানে লুকাইয়া দেখবো বা লুকাইয়া মানে Google এর হেল্প নিয়ে আমি লিখবো। তো আমার নিজেরই লস। জি এইটাই অবশ্যই। এইটাই তো হচ্ছে এটা তো মেইন। আপু সবাই বুঝে না, সমস্যা তো এই জায়গাতে। তো যদি আমরা বুঝতাম সবাই তাহলে ঠিক ছিল। যে, যে বোঝে না সে ওই যে মানে প্রেজেন্টলি একটা প্রাইজ নেয় সে বড় হয়ে যাবে। তা না যে আমরা যেহেতু যে নিজে কষ্ট করে এক্সাম দেই বা নিজের জ্ঞান অনুযায়ী দিই তাহলে ওইটা আমরাই লাভ। প্রাইজ পাওয়া তো বড় কথা না। জি আপু এইটাই সবাইকে ওইটা বুঝতে হবে। এটা হচ্ছে আপনাদের যাদের লাইক নিজের ইমপ্রুভমেন্ট কতটুকু হইছে ওইটা বোঝার জন্য হচ্ছে মূলত এটা। সো এটা হলে নিজের জন্য ভালোভাবে যাচাই করা আরকি ওটাই। জি, আচ্ছা জি ভাই স্যার। আমি একটা কথা বলি। জি হৃদয় ভাই সো বলেন।
লিসেনিং এর জন্য কিছু কি বলবেন? আমার তো লিসেনিং এর প্রবলেম হয়। লিসেনিং এর জন্য আচ্ছা বলবো, সমস্যা নেই, একটু পরে বলবো। এক্সামের ওটা ক্লিয়ার করে নেই। সো এক্সামটা হচ্ছে আমরা সোমবারে নিব নাকি আজকে? জি ভাই, সোমবার। স্যার আপনার আপনার যখন টাইম জি ভাইয়া, শনিবার সোমবার পড়ছে টাইমটা সোম মঙ্গলবারে নিলেই বেস্ট হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে 26 তারিখ, আর শনিবারে হচ্ছে 28 তারিখ, আর সোমবারে হচ্ছে 30 তারিখ, আর মঙ্গলবারে হচ্ছে 31 তারিখ, 31st। ওকে, তো সোমবারের দিকে নেই, 30 তারিখ নেই নাকি? সোমবার বা আপনার মঙ্গলবার, এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন। স্যার হবে। ভাই সোমবারের 31 দিকে তারিখ না নিলেই ভালো হয়, 31 তারিখ নিলেই ভালো হয়, কারণ 31 তারিখে ওই রাতের বেলা ভাই এক্সামটা কি রাতে হবে না দিনে হবে? রাতের দিকে হবে। রাত্রে। তাহলে ভাই 31 তারিখ ভাই দিয়েন। 31 তারিখে 31 প্ল্যানিং তারিখে আছে। গান বাজনার জন্য আমরা সবার ভাই এক্সাম দিতে বারবিকিউ পারবো না। পার্টির প্রোগ্রাম আছে মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, নতুন একটা বছর আসতেছে। না ভাইয়া, আশেপাশে অনেক গান টান বাজানো হয় তো 31st নাইটে, এই জন্য আর কি মনে হয় যে ওই দিন না নেওয়াটাই ভালো ভালো এর হয়। জন্য 31st যে মঙ্গলবার, ওইটা আমিও চাইতেছি না ওই দিন হোক, কারণ ওই দিন হচ্ছে অনেক প্রোগ্রাম, মানে আমার প্রোগ্রাম থাকবে এটা বলছি না, আমি যাবো না, আমি বাইরে হবো না, বাট অনেকের প্রোগ্রাম থাকতে পারে এখানে। প্লাস হচ্ছে সাউন্ডের যে বিষয়টা বলছেন, ওইটাও একটা ইস্যু। সাউন্ড আসে এখানে, অনেক আওয়াজ টাওয়াজ হবে এগুলা। সো এই 30 তারিখের দিকে নিলেই মনে হয় ভালো হবে, সোমবারে। ভাই রিটেকের ব্যবস্থা রাখেন ভাই। রিটেকের তো ব্যবস্থা আসলে আইএলস যখন পেপার এক্সাম আনবে তখন আমি রিটেকের ব্যবস্থা আনবো, সমস্যা নেই। আইএলস এ তো নাই রিটেকের ব্যবস্থা, তা রিটেকের তো সিস্টেম। অবশ্যই, এখানে তো জাস্ট প্র্যাকটিসের জন্য তো ভাইয়া, এর জন্য আর কি, যে ফার্স্ট টাইম যদি ইয়া হয়ে যায়, কোন জায়গায় মিস্টেক হয়ে যায়, তো সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আরো বেশি ভালো করে দিতে পারতাম, এর জন্যই। বুঝতে পারছি, ওইটা আমি কোয়েশন তবে দিয়ে আমি রাখি, এটা নিয়ে practice করতে সমস্যা নেই। আউট অফ টপিক একটা কোশ্চেন জিজ্ঞেস করি ভাই। এখন যেটা পেন্সিল আর কলমের নিয়ে যেটা ডিসকাস হচ্ছে, তো এখন আমরা যদি কলম দিয়ে পরীক্ষা দেই, তো সেক্ষেত্রে বা ছোট্ট একটা স্পেস আমার যদি মনে হয় যে এটা ভুল অ্যান্সার, তো আমি কেটে আর তো লিখার জায়গায় পাবো না। তো সেক্ষেত্রে একদম কনফার্ম হয়ে সেটা আনসারটা তুলতে হবে। হ্যাঁ তো এটাই, এই ক্ষেত্রে একটু বড় প্রবলেম হয়ে গেল আমাদের জন্য আরকি। এইটাই অনেকের কাছে এটা হচ্ছে একটা ভালো চেঞ্জ হয়েছে, আবার অনেকের কাছে এটা হচ্ছে একটা লাইক অনেকের কাছে ভালো মনে হয় নাই। তো এটা আসলে ডিপেন্ড করে যার যার উপর। সো আপনি যখন লিসেনিং লিখবেন, আপনার হচ্ছে কিন্তু লিসেনিং এর জন্য আপনি প্রথমে ট্রান্সফার করবেন না আনসার শিটে, আপনি তো 10 মিনিট এক্সট্রা সময় পাবেন। সো কোয়েশনে আপনি আপনার মতো করে যা যা লিখছেন, যখন আপনি আনসার শিটে ওইটা তুলবেন, তখন 100% কনফার্ম হয়ে দেন তুলবেন। আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা আনসারটা পাইছেন, ওইটা ধরেন আপনি তো স্পেলিং মিস্টেক হওয়ার তো চান্স নাই রিডিং এ, কারণ আপনি দেখে দেখে লিখতেছেন। সো এটা কনফার্ম হয়ে দেন লিখবেন। সো ওইটা হচ্ছে যে আপনি যেহেতু রিডিং এর রেগুলার, লিসেনিং এর রেগুলার স্পেস কম থাকে, সো ওই ক্ষেত্রে আমাদের একটু এখন কেয়ারফুল হতে হবে। সো কেয়ারফুল হয়ে দেন আমাদেরকে ওইটাতে উঠাতে হবে, তো আমাদের জন্য ভালো হবে আর কি। সো এগুলো আসলে চেঞ্জ যেহেতু ওর আনছে, এখন এগুলো তো আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। এখন আপনার যদি কোনো একটা নেগেটিভ একটা পয়েন্ট থাকে ওইটার উপর, যে ওইটা দ্বারা তো আমার হচ্ছে না বা ওইটা হচ্ছে না, তো ওইটা তো আর মানে আপনার এটা চিন্তা করে বসে থাকলে এটাতে কাজে আসবে না। আপনাকে যে আপডেট আসছে ওইটার সাথে অ্যাডজাস্ট হতে হবে, নতুন ওইটার সাথে চেঞ্জের সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে, ওইটাই। তো জি। এভাবে প্র্যাকটিস করেন। আর আর হৃদয় ভাই একটা প্রশ্ন করছিলেন যে লিসেনিং এর জন্য। লিসেনিং এর জি ক্ষেত্রে লিসেনিং এর ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের যে কোয়েশ্চন প্যাটার্ন যেগুলো থাকে লিসেনিং এর, নর্মালি হচ্ছে 4টা সেকশন থাকে: সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এক্ষেত্রে সেকশন 1-এ বা সেকশন 2-তে, সেকশন 3 কোন মানে সেকশনে কতজন স্পিকার থাকে, কোন সেকশনে কি নিয়ে কথা বলে, এগুলোর উপর হচ্ছে আগে ফার্স্ট অফ অল একটু বেসিক আইডিয়া নেবেন। যেমন সেকশন 1-এ দুইজনে কথা বলে, সেকশন 1 হচ্ছে মানে সোশ্যাল কনটেক্সটে কথা বলে, বেসিক এগুলো নিয়ে আলোচনা করে। সেকশন 2-তে গিয়ে একজন আলোচনা করে, ওইটাও সোশ্যাল কনটেক্সটে। সেকশন 3-তে গিয়ে দুইজন তিনজন ওইভাবে থাকে। সেকশন 4-এ আবার একজন। So, ওইভাবে যখন আপনি আইডিয়া হবে তখন আপনি বুঝতে পারবেন ওকে ফাইনাল এখানে আমাকে একজনের কথা থেকে আনসার নিতে হবে, ওইখানে দুইজনের কথা থেকে আনসার নিতে হবে। আর যখন হচ্ছে আপনি কনটেক্সট বুঝবেন, ওইটা হচ্ছে আমার একাডেমিক কনটেক্সটে কথা বলবো, ওইটা সোশ্যাল কনটেক্সটে কথা বলবেন, তখন এইটাও ধরতে ইজি হবে। আর সেকশন 1 থেকে সেকশন 2-তে যখন যাবেন, 2 থেকে 3, 3 থেকে 4, ওইগুলো ডিফিকাল্টি লেভেল যেটা আছে ওইটা একটু মানে কিছুটা বাড়বে। এক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কোয়েশ্চেন গুলো পাবেন সেকশন 1 বা সেকশন 2,
ওইগুলাতে 100% একুরেসি অবশ্যই রাখতে হবে। প্রত্যেকটাতেই লিসেনিং এ কিন্তু 40টার মাঝে 40টাও কিন্তু পাওয়া পসিবল। সো এটা আমার কাছে মনে হয় লিসেনিং হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, যেটাতে আপনি ভালো একটা স্কোর করে দেন ওভারঅল একটা স্কোর বাড়াতে হেল্প করবে ওইটা। এখন প্রত্যেকটা কোয়েশন, যেমন লিসেনিং এর যে কোয়েশন গুলো থাকে, যেমন গ্যাপ ফিল থাকে, তারপর আর কি থাকে, তারপর হচ্ছে যে কোয়েশন গুলো থাকে যে বক্স ম্যাচিং বা এমসিকিউ থাকে, মানে প্রত্যেকটা কোয়েশন সম্পর্কে আপনি আলাদা আলাদা ভাবে কাজ করেন। যেমন এমসিকিউ যদি আপনার সমস্যা থাকে, এমসিকিউ আপনি কিভাবে করবেন ওইটার উপর স্ট্র্যাটেজি ডেভেলপ করেন, ওইটার উপর টিপস নেন, ট্রিক্স ফাইন্ড আউট করেন যে কিভাবে করলে আপনার জন্য হেল্পফুল হয়। যেমন এমসিকিউর একটা আমি টিপস বললে, মানে একটা টিপ বলি, যে আপনি যখন এমসিকিউ করবেন আপনার তো একটা সময় দিবে প্রিপারেশনের, তখন প্রিপারেশন টাইমটা আপনাকে খুব একটা কম সময় দেয়, যেমন 3 সেকেন্ডের মতো। তখন আপনি এই 3 সেকেন্ডে সবগুলো এমসিকিউ, মানে সব যদি আপনি একটা একটা করে পড়ার চেষ্টা করেন, ওই পসিবল হয় না। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এমসিকিউটা ফার্স্ট অফ অল কোয়েশনটা পড়বেন, কোয়েশনটা পড়ে মানে অপশন গুলা ফার্স্ট অফ অল পড়ার প্রয়োজন নাই। আপনি ধরেন 5টা এমসিকিউ আছে, 5টা এমসিকিউ এর কোয়েশন লাইনটা আপনি প্রত্যেকটা পড়ে নেবেন, তারপর হচ্ছে কোয়েশনের কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, তারপরে দেন একটার হচ্ছে প্রত্যেকটার এমসিকিউ এর যে অপশন গুলো আছে ওইগুলা দেখার চেষ্টা করবেন। কারণ কি, কারণ আপনি যদি একটা একটা করে দেখতে চান সম্পূর্ণ ডিটেলসে, একটা কোয়েশন দেখলেন ওইটার অপশন দেখলেন ওইভাবে যান, তাহলে আপনার দেখা গেছে যে 30 মিনিট মানে 30 সেকেন্ড সময় চলে যাবে, বাট আপনি 2টা বা 3টা কোয়েশন দেখছেন ম্যাক্সিমাম, তো 2-3টা কোয়েশন আপনার মানে দেখাই হয় নাই। সো যখন হচ্ছে লিসেনিং মানে অডিওটা রেকর্ডিংটা প্লে হবে, কখন হচ্ছে আপনার ওই কোয়েশন থেকে ওই কোয়েশনে চলে গেছে আপনি ধরতে পারবেন না। দ্যাটস ওই কোয়েশনের কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড নিয়ে রাখতে হবে কোয়েশনে, যাতে আপনি ট্র্যাক রাখতে পারেন, ট্র্যাকটা হারিয়ে না যান আর কি। So, ওইভাবে আর কি কিছু টিপস আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিছু টিপস আছে বা কিছু ট্রিক্স আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। যখন সবগুলো কোয়েশন আপনাকে ডেভেলপ করা হয়ে যাবে, স্কিল ডেভেলপ করা হয়ে যাবে, তখন হচ্ছে আপনি ফুল টেস্ট করেন। প্রথমে যদি প্রত্যেকটা কোয়েশন সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকে, তখন ফুল টেস্ট করার প্রয়োজন নাই, তখন একটা একটা করে আলাদা আলাদা ভাবে স্কিল ডেভেলপ করেন। আর এক্সটার্নাল কিছু স্কিল যেগুলো আছে, মানে ইংলিশ যে বিষয়গুলো আছে, যেমন আপনি পডকাস্ট শুনেন, বা আপনি যদি লাইক যে কোনো মুভি সিরিজ যদি দেখেন আর কি, আমি বলছি দেখবেন যে আমি সাজেস্ট করতেছি না, যদি দেখেন তাহলে ইংলিশে দেখার চেষ্টা করেন, বা অন্য যে কোনো কিছু আছে, বা যে কোনো বিষয় আর কি আপনার এনভায়রনমেন্টটা ইংলিশের মতো করেন, যেখানে যে কোনো কিছু শুনলেই হচ্ছে ইংলিশের মতো করে শুনবেন ওইভাবে। So, ওইভাবে স্কিল ডেভেলপ করেন, আশা করি ইমপ্রুভ হবে ওভারঅল। খেলা জি ভাই, খেলা আরেকটা বিষয় চেষ্টা করেন, হচ্ছে আমার, জি চেষ্টা ভাই করেন। আমার আরেকটা বিষয় হচ্ছে মানে আমি আমার ফুল মনোযোগটা আমি হারিয়ে ফেলি যখন আমি মক টেস্ট দেই বা আহ, বাসার মধ্যে আমি টেস্ট দেই, তখন আমি আমার মনোযোগটা হারিয়ে ফেলি। মানে আমি মধ্যাহ্ন আইসা আমার মানে আমি মনোযোগটা মানে তখন আমার হারিয়ে যায়। মানে সেটা আমি কিভাবে দূর করতে পারি? তো কনসেন্ট্রেশন যে বিষয়টা, এটা হচ্ছে লিসেনিং এর জন্য মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে আমাদের লাইক লিসেনিং এর 2টা টাস্ক একসাথে করতে হয়, যে আমি অডিও শুনতেছি প্লাস লিখতেছি, অডিও শুনতেছি প্লাস লিখতেছি, তো দুইটা আমাকে একসাথে করতে হয়। তো আমার মনোযোগটা কিন্তু খুব বেশি মানে গুরুত্বপূর্ণ এখানে। আমাকে এখানে ভালোভাবে মনোযোগ ধরে রাখতে হবে। মনোযোগ ধরে রাখার জন্য আপনি কি করবেন, যখন অডিওটা শুনতেছেন আপনি অডিও শোনার সাথে সাথে হচ্ছে আপনাকে যে কোয়েশনটা আছে, কোয়েশনের যে আপনার কি বলে এটাকে, কোয়েশনের সাথে আপনি ট্র্যাক রাখবেন আর কি। যেমন আপনাকে যে লাইনে যেটা বলতেছে ওইগুলা কিওয়ার্ডটা ভালোভাবে ওইটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, ওইগুলা ফাইন্ড আউট করে নেবেন, ওইটাতে মার্ক করবেন, মানে ওইটাতে ফোকাস থাকবে। এবার আপনি যদি থিঙ্কিং যদি মানে অন্য কোনো কিছুতে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি ট্র্যাকটা হারিয়ে ফেলবেন। তো কোয়েশন আপনি ওইদিকে অডিও শুনতেছেন, ওইদিকে আপনার কোয়েশনের মধ্যে আপনার সম্পূর্ণ ফোকাস থাকতে হবে। যে কোয়েশনে যে অডিও মানে কিওয়ার্ড গুলো শুনতেছেন ওইগুলো আপনি প্রশ্নের মধ্যে হচ্ছে মার্ক করে রাখেন, ওইভাবে হচ্ছে ফোকাসটা রাখেন। এখানে এক্সট্রা কোনো কিছু থিঙ্ক করা যাবে না। মনে করবেন ওই 40 মিনিট শুধুমাত্র আপনি ওই লিসেনিং এর মধ্যেই আছে, ওইভাবে এমন ভাবে প্র্যাকটিস করবেন। তো এক্সট্রা কোনো হচ্ছে যে চিন্তাধারা, ওইটা নিয়ে আসা যাবে না কোনোভাবেই। ভাই তাহলে আমরা মানে প্রথমে কি বলে কোশ্চেন টাইপ নিয়ে কাজ করব, দেন তারপরে ফাইনাল ফুল প্যাসেজ সলভ করে ট্রাই করব, তাই তো? যে এটাই মানে আপনি হচ্ছে প্রত্যেকটা কোয়েশন সম্পর্কে আগে আলাদা আলাদা ভাবে কাজ করেন। একটা কোয়েশন যখন আপনি ভালোভাবে পারফেক্ট হয়ে যাবেন, ওইটা ডেভেলপ করবেন, ওইটা আলাদাভাবে প্র্যাকটিস করবেন, বাকিগুলো চেষ্টা করবেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এভাবে করার জন্য। যখন সবগুলা কোয়েশন আপনি এভাবে আপনার আয়ত্ত করা হয়ে যাবে, তখন আপনি হচ্ছে ফুল টেস্ট করবেন। তখন আপনি ফুল টেস্ট করলে আপনার জন্য ভালো হবে, কারণ আপনি নতুন কোনো কোয়েশন নতুন পাবেন এমন না, আপনি অলরেডি ওই কোয়েশন গুলো করে আসছেন।
তো ওই ক্ষেত্রে আপনার স্কোরটা ভালো হতে হেল্প করবে আর কি। বাট আপনি যদি কোনো কোয়েশন আপনি জানেন না, বাট হঠাৎ করে ফুল টেস্ট করতে গিয়ে ওই কোয়েশনটা পাইছেন, তখন ওইটা আপনার জন্য একটা লাইক মাইনাস পয়েন্ট হবে আর কি। দ্যাটস ওয়াই আগ থেকে সবগুলো ডেভেলপ করে দেন, ফুল টেস্ট করবেন। ঠিক আছে ভাই। আর ভাইয়া ওই যে রাইটিং লেখার পরে মানে ওই আমার রাইটিং এর স্কোরটা কতটুক? মানে এটা কি কোন টুলস কিংবা ওয়েবসাইট আছে? মানে দেখবো যে লেখার ফরম্যাটটা ঠিক আছে কিংবা কতটুক স্কোর পাওয়া যাবে এরকম? আচ্ছা আমি বলি, এগুলা অনলাইনে আপনি যে টুলস গুলা পাবেন, এগুলার টুলস তো অবশ্যই আছে, যেমন চ্যাট জিপিটি আছে বা অন্য কিছু লাইক ওয়েবসাইট আছে। বাট ওইগুলোর উপর কিন্তু আপনি 100% লাইক ভরসা করতে পারবেন না। ওইটা জাস্ট আপনি একটা এভারেজ আইডিয়া নিতে পারবেন। যেমন আপনি একটা লেখা দিলেন, ওইটা হচ্ছে আপনাকে ধরেন ভাই আমি ChatGPT র মধ্যে দিলে হয়তোবা অনেক সময় 5 দেয় কিংবা আমি চাইছিলাম যে অন্য কোনো টুলস আছে কিনা যে যেটা মানে একটু এক অনলাইনে মোটামুটি মনে হয়। অনলাইনে আমি বলি, অনলাইনে হচ্ছে টুলস যেগুলো আমি বলি আপনাকে, টুলস হচ্ছে এগুলা লাইক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক যেগুলা বলি, আপনি হচ্ছে ওইগুলোর উপর 100% মানে রেজাল্ট পাবেন না। আপনি এভারেজ ধরে নিতে পারবেন যে কোনো টুলস, চ্যাট জিপিটির মতো অন্যান্য যেগুলো আছে সবগুলাই ওয়েবসাইট আছে। তো এগুলোর ক্ষেত্রে আপনি যখন লাইক আপনার কোনো এক্সামিনার থাকবে যার মাধ্যমে আপনি ফিডব্যাক নিলেন, তখন হচ্ছে আপনি একটা অথেন্টিক ফিডব্যাক পাবেন, যার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে আর কি। তো এমন কাউকে আবার দেখাবেন না যে নিজেই জানে না, সে আবার কি মার্ক দিবে। সো যারা এক্সপিরিয়েন্স আছে তাকে যদি দেখেন, ওইভাবে ফিডব্যাকটা মানে অথেন্টিক ফিডব্যাক পাবেন। বাট অনলাইনে যে টুলস গুলো অ্যাভেলেবল আছে, ওইগুলোর উপর আপনি একটা এভারেজ আইডিয়া নিবেন। ওইটাতে উপর আপনি 100% যদি মানে ভরসা করে ফেলেন, তাহলে আবার সমস্যা। তো চ্যাট জিপিটির মতো অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি চেক করতে পারবেন, সমস্যা নাই। বাট ওই চ্যাট জিপিটিতে যেভাবে দিবে, ওই ওয়েবসাইট গুলোতে সেম ওয়েতে দিবে। সো ওইটার উপর আপনি জাস্ট একটা অ্যাভারেজ আইডিয়া নেবেন। অ্যাভারেজ আইডিয়া নিলে দেন আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলটা ওকে ফাইন। 5 যেহেতু বলছে আমাকে, হয়তো বা 5 এর 0.5 বেশি হতে পারে বা 0.5 কম হতে পারে। সো ওই অনুযায়ী আপনি কি করবেন, আপনার হয় যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয়। ভাইয়া ওই ক্যামব্রিজের বইয়ের পিছনে অ্যান্সার গুলা দেওয়া আছে যে ওইখানে আম, কোন টাইপের লেখার স্কোর কত এটা দেওয়া আছে। ওটা ওটা থেকে অনেকটা বোঝা যায় যে কিরকম লিখলে কিরকম ব্যান্ড দিতে পারে। কেমব্রিজের পিছনে যে মানে কেমব্রিজের যে লাইক কোয়েশ্চেন গুলো থাকে, এগুলোর স্যাম্পল পিছনে দেয়া থাকে। তো স্যাম্পলের ক্ষেত্রে যে মানে এগুলা যে স্যাম্পল দেয়, এগুলো হচ্ছে কোনো না কোনো স্টুডেন্টের একটা স্যাম্পল দেয়, দিয়ে হচ্ছে এটাতে মেনশন করে দেয় যে ওই ওই রাইটিং এ 6 দেওয়া হয়েছে অথবা 7 দেওয়া হয়েছে। বাট তারপর কোন কেন কোন দেওয়া হয়েছে, এরর হইছে, জি এটাও দেওয়া থাকে। 6 7 কেন দেওয়া হয়েছে বা কেন কিভাবে আরো বেশি পাইতো, ওইটা হচ্ছে রিমার্ক মানে পয়েন্ট যেগুলো আছে, ওইগুলা দিয়ে দেয় নিচের দিকে। তো ওইগুলা যদি ভালোভাবে পড়া যায়, যদি কেউ হচ্ছে ওই রকম হচ্ছে আর কি বলে এটাকে ফোকাস দেয় ওইগুলার উপর, তখন হচ্ছে ওইটা ইমপ্রুভ করতে পারবে। তো এটা আসলে ভালোভাবে ওইভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে ওইগুলা ইমপ্রুভ স্যার করতে। আর রিডিং এর কি ইমপ্রুভ হয়, মানে রিডিং কিভাবে করলে একটু ইমপ্রুভমেন্ট মানে পাওয়া যায় আর কি, একটু হইলে ভালো হতো। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে মূলত, রিডিং এর ক্ষেত্রে নর্মালি আমি লিসনিং এর ক্ষেত্রে যেগুলো বলছি, সেম হইতে আপনি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে প্রথমত কোয়েশ্চন প্রত্যেকটার উপর আপনাকে কি করতে হবে, আগে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করা মানে কি, যেমন আপনি রিডিং এর কোয়েশ্চন গ্যাপ ফিল, ট্রু ফলস, ম্যাচিং হেডিং, ম্যাচিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের আছে। এক একটা কোয়েশ্চনের এক একটা স্ট্র্যাটেজি। আপনি গ্যাপ ফিল যেভাবে করবেন ওইটা কিন্তু ট্রু ফলস এ ফলো করতে পারবেন না। ট্রু ফলস যেভাবে করবেন ওইটা আপনি ম্যাচিং হেডিং এ ফলো করতে পারবেন না। ম্যাচিং হেডিং যেভাবে করবেন আপনি ওইটা এমসিকিউ ফলো করতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চনে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত গ্যাপ ফিল কিভাবে করবেন, গেফিলের জন্য আপনি কোন টিপস ফলো করবেন, কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, কিভাবে করলে আপনার সময় কম লাগবে, ওইগুলোর উপর ফার্স্ট অফ অল আপনার ভালোভাবে স্কিল ডেভেলপ করতে হবে। তারপর ট্রু ফলস, তারপর হচ্ছে ওইগুলা মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সবগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। তারপর যখন আপনার প্রত্যেকটা কোয়েশনের উপর স্কিল ডেভেলপ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি কি ফুল টেস্ট করবেন। আর প্রথমে ফুল টেস্ট করার সময় হচ্ছে সময় ধরে করার প্রয়োজন নেই। প্রথমে প্র্যাকটিসের জন্য, স্কিল ডেভেলপের জন্য যেহেতু করতেছেন, তখন আপনি সময় নিয়ে করেন, বুঝেন আপনার কতটুকু লেভেল, কতটুকু কোথায় ইমপ্রুভ করতে হবে, কতটুকু সময় লাগতেছে। তারপর হচ্ছে ধীরে ধীরে আপনি সময় নিয়ে ওইটা অনুযায়ী প্র্যাকটিস করেন।
তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ইমপ্রুভ করার প্রয়োজন পড়তেছে। আরেকটা বিষয় হচ্ছে রিডিং এর যে কোয়েশ্চন প্যাটার্ন গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলা কোয়েশ্চন কিন্তু ইজি না, আবার সবগুলা কোয়েশ্চন যে একেবারে কঠিন এমনও না। তো আপনাকে যাচাই করতে হবে আপনার জন্য কোন কোয়েশ্চন গুলো ইজি হয়, কোনগুলা করলে আপনি 100% একুরেসি রাখতে পারবেন ওইগুলা। এক্ষেত্রে যে কোয়েশ্চন গুলো আপনার জন্য ইজি হয়, যেমন আমি বলি রিডিং এর ক্ষেত্রে গ্যাপ ফিল, ট্রু ফলস, বা এই যে শর্ট আনসার কোয়েশ্চন, বা হচ্ছে এই যে ম্যাচিং ম্যাচিং হেডিংটা হচ্ছে অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমার কাছে মনে হয় যে এটা তুলনামূলক অতটা কঠিন না। So, আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা সোজা, বা আপনার জন্য হচ্ছে কোনটা ইজি হয় 100% একুরেসি রাখার জন্য। ওই টাইপের কোয়েশ্চন গুলো আগে নেবেন, দেন যখন আপনি টেস্ট করবেন ওই টাইপের কোয়েশ্চন গুলো আগে করার চেষ্টা করবেন। আর যেগুলো তুলনামূলক কঠিন, যেমন হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে যে সামারি উইথ ক্লুজ, তারপর হচ্ছে ম্যাচিং এমসিকিউ, এই ধরনের কোয়েশ্চন যেগুলো তুলনামূলক একটু কঠিন, ওইগুলো শেষের দিকে রাখার চেষ্টা করবেন। সো ওইগুলো হচ্ছে ইমপ্রুভ করবেন, দেন হচ্ছে আপনি ফুল টেস্ট করবেন ভালোভাবে। আর এক্সট্রা যে স্কিল গুলো আছে, যেমন রিডিং পেজে মানে আর্টিকেল পড়া, নিউজ পেপার পড়া, এগুলো তার আপনার এক্সটার্নাল স্কিল অবশ্যই বাড়াবেন। আর রিডিং করতে জি স্যার। আর এই যে জি বলেন। আর আমার মানে মনে হয় আপনার যে কয়েকটা ভিডিও আছে মেবি আপনার ইউটিউব চ্যানেলে, যে এগুলা নিয়ে প্রত্যেকটা কোয়েশন ম্যাটার নিয়ে, ওই যে প্রুফ নট গিভেন আমরা লাইভটা করছিলাম স্যার। মানে আমার এখন ফার্স্টের মধ্যে 4টা বা 3টা বা 6টার মধ্যে ফার্স্টে এরকম হয়, মানে আমি টেকনিকটা যেভাবে ফলো করছি মানে এখন মোটামুটি হয়ে যায়, আর বাকিগুলা তো নর্মালি দিয়ে গেছে। মাশাআল্লাহ, ভালো। আপনার যদি হচ্ছে যে আমি স্ট্র্যাটেজি গুলো বলছিলাম ট্রু ফলস এর, ওইগুলো যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন ওইটাতে 100% একুরেসি রাখতে পারবেন। কারণ আমি ট্রু ফলস এর ক্লাসে ফার্স্ট অফ অল যে টিপস গুলো শেয়ার করছি, এগুলা ইন ডিটেলস হচ্ছে সবগুলা ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি, যা হচ্ছে আপনার ট্রু ফলস 100% একুরেসি রাখতে হেল্প করবে। যেহেতু আপনার কাজে আসতেছে, এটা শুনে ভালো লাগতেছে। আমি নর্মালি হচ্ছে কি ইউটিউবের চ্যানেলে মেবি খুব একটা ভিডিও দেওয়া নাই, একটাই আছে। তো লাইভ করার ফেসবুকে আছে ভিডিও, যেমন গ্যাপফিলের উপর একটা লাইভ ক্লাস আছে, তারপর হচ্ছে ট্রু ফলস এর উপর লাইভ ক্লাস আছে, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং এর উপরও লাইভ ক্লাস হয়েছে একটা। তো আমি চেষ্টা করবো ইউটিউবের ক্ষেত্রে ওই ভিডিওগুলো আপলোড দিয়ে রাখার জন্য, অথবা ইউটিউবে নতুন করে আবার হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার জন্য। সমস্যা হয় কি, আমি এটাই সবকিছু ফিল করি, তো আমার ক্ষেত্রে সবকিছু হচ্ছে মানে অ্যাডজাস্ট করে করতে হবে। That's why সময়টা আমি পাই না ইউটিউবের আপলোড দেওয়ার জন্য বা কি করার জন্য, লাইভ ক্লাস নেওয়ার জন্য। বাট সামনের দিকে জানুয়ারি থেকে আমি কনসেপ্ট অনুযায়ী, নতুন নতুন কনসেপ্ট অনুযায়ী এগুলো আনার চেষ্টা করবো, তখন আরো হেল্প হবে আপনাদের, আশা করি। জি ভাইয়া, ইউটিউব হলে বা ফেসবুকে যদি লাইভ ক্লাস দেওয়া যায় তাহলে মানে সবার জন্য ভালো হবে। অনেক সময় তো আমরা মানে অনেক সময় দেখা যায় একটা মডিউল করলে আরেকটা মডিউলটা মানে ভুলে যায়। তখন যদি ইমিডিয়েটলি কি আমরা এই জিনিসটা আবার দেখে ফেলি তখন হয়তো আমাদের একটু ইমপ্রুভ হয়। সো যদি মানে এগুলো দেওয়া না থাকে তাহলে মানে আর তো এগুলো পাওয়া যায় মানে সম্ভব হয় না। সো একটু চেষ্টা করবেন ভাই। বুঝতে পারছি। তবে আমি ট্রাই করবো হচ্ছে যে আগের যেগুলো করানো হয়েছে সেগুলো নতুন করে ইউটিউবে আবার লাইভ ক্লাস নেওয়ার জন্য, অথবা হচ্ছে আগের রেকর্ডেড ভিডিও থাকে যেন এগুলো আপলোড দেওয়ার জন্য। আর সামনের যে লাইভ ক্লাস গুলো নেবো ওইগুলো ট্রাই করবো ইউটিউবে নেওয়ার জন্য। তো ইউটিউবে অনেক সময় দেখেছি যে ফেসবুকের অ্যাক্সেস নাই, অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল। সো ইউটিউবে হলে ভালো হয় সবার জন্য। তো আমি ট্রাই করবো নেক্সট টাইম হচ্ছে ইউটিউবে লাইভ ক্লাস গুলো রাখার জন্য। আর হচ্ছে গতকাল ক্লাস লাইভ ক্লাস ইউটিউবেও ছিল, ফেসবুকেও ছিল, বাট ইউটিউবে হচ্ছে আমি মিট থেকে হচ্ছে স্ট্রিমিং করছিলাম। বাট মিটের হচ্ছে একটা রেস্ট্রিকশন এখানে ছিল সেটিং এর মধ্যে, যেটা হচ্ছিল যে কিছুক্ষণ সময় যদি কেউ মিটিং এ জয়েন না হতে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায়। ওই জন্য হচ্ছে মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল, বাট ওইটা আমি ঠিক করে রাখছি, নেক্সট টাইম সেভাবে সমস্যা হবে না। তো নেক্সট ক্লাস গুলো ইউটিউবে লাইভ ক্লাস করলাম। আর অন্য রিডিং করতে 1 ঘন্টা 10-20 মিনিট লাগে। 10 মিনিট আপনি ওইটা ট্রাই করেন, প্র্যাকটিস করতে করতে ওইটাকে 1 ঘন্টার ভিতরে নিয়ে আসেন। ওইভাবে প্র্যাকটিস করতে করতে ওইটা ঠিক হয়ে যাবে, ওইটা ঠিক করেন। জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশন আছে, বা আপনাদের আর বাকি যারা আছেন তাদের কি অবস্থা, কেমন যাচ্ছে সবকিছু, পড়ালেখা কেমন চলতেছে? আচ্ছা, আপনারা যারা আছেন এখানে কে কোথা থেকে ক্লাস করছেন ওইটা একটু জানাবেন। আমি তো সবার সাথে তেমন কথা হয় নাই, কে কোথা থেকে ক্লাস করতেছেন বা কার বিষয় কোথায় এগুলা জানি না নরমালি। আমি হবে থেকে। হবিগঞ্জ থেকে। ওকে। আমি হবিগঞ্জ। আমি ঢাকা থেকে বলছি। আমিও আর হবিগঞ্জ। হৃদয় ভাই হবিগঞ্জ।
আচ্ছা, জি। সুহেল রানা ভাই ঢাকা থেকে বলতেছেন? জি ভাই, আমি ঢাকা সাভার থেকে বলছি। বুঝতে পারছি, ভালো। আর অর্ণান আপু হচ্ছে কুষ্টিয়া, তারপর হচ্ছে তানিয়া আপু হবিগঞ্জ সিলেট। হবিগঞ্জে দেখি অনেকেই আছে ভালো। ভাইয়া আমি হবিগঞ্জ তো কিশোরগঞ্জ। শান্তা আপু কিশোরগঞ্জ, বুঝতে পারছি। তো হবিগঞ্জের দেখা যাচ্ছে অনেকেই বেশিরভাগ আছে। হবিগঞ্জ তো আমাদের পাশের জেলা। আমার হচ্ছে সিলেট, ফেসুগঞ্জ সিলেট। ওকে, খাদিজা আপু সিলেটের দেখা যায় যে অনেকেই আছে। আমি তো ভাই আমি খেয়াল করি কিশোরগঞ্জ নাই। প্লাস হবিগঞ্জ। আমি হবিগঞ্জে আমার নানুর বাসা, আমি এখানে কোচিং করছি। শান্তা আপু, হবিগঞ্জ আপনার নানুর বাসা তাই না? জি, আর কিশোরগঞ্জ আপনাদের মানে বাড়ি। বাবার বাসা। বুঝতে পারছি। তারপরে দেখা যায় যে সিলেটের আশেপাশে সবারই মোটামুটি একটা আসা জি, যাওয়া আছে। কুষ্টিয়া থেকে অর্ণা আপু একাই, একাই না, আরো হয়তো বা অনেকে আছে, বাট মেবি আজকের লাইভ ক্লাসে জয়েন হয় নাই। সো লাইভ ক্লাসে যারা গ্রুপে আছে এর মধ্যে হয়তো বা অনেকেই কুষ্টিয়া থেকে আছে। রুহি নুসরাত আপু চিটাগাং থেকে, চিটাগাং ভালো। তো দেখা যাচ্ছে দেশের সব বিভাগ থেকে মোটামুটি সবাই আসছেন। তো ভালো লাগতেছে এগুলা দেখে আসলে, কারণ অনেক সময় তো এগুলা ক্লাসের মধ্যে কথা হয় নাই। তো কে কোথা থেকে আসছেন বা কিভাবে, মানে এগুলো জানা হয় নাই। তো জানতেছি, ভালো লাগতেছে। আমার নাপু হচ্ছে সিলেট, গুড। সিলেট থেকে হচ্ছে ভালো, সিলেট থেকে দেখা যাচ্ছে অনেকেই আছে। আচ্ছা, বাকি যারা আছেন আর কে কে আছেন এখানে? আর সুলনাবাই তো ঢাকা থেকে। সোনালী আপু কোথা থেকে? আপনার বাসা কোথায়? আর কে আছেন এখানে? আর ভাইয়া দিঘা হচ্ছে কি, সিলেট। জি, জব সুলনাবাই। করে ভাইয়া, জব করে ভাইয়া সেরকম এনার্জি থাকে না। এখন কথা হচ্ছে সারাদিন অফিস করে এসে করতে গেলে মানে অনেকটা আলসেমি লাগে। পড়াশোনা ঠিকভাবে করতেও ইচ্ছা করে না। অথচ আ এক্সামটা দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে। আ জার্মানির জন্য এপ্লাই করেছি। এখন এই IELTS এর জন্য আটকে আছি। ওয়েটিং পিরিয়ড এখন আমাদের অলমোস্ট 2 ইয়ার্স পার হয়ে গেছে। বুঝতে যেকোনো পারছি। মুহূর্তে এখন হচ্ছে আপনি জব করলে নরমালি আপনাকে সময় বের করতে হবে যে আপনার জন্য কোন সময়টা আপনার জন্য পারফেক্ট করার জন্য। তো যেহেতু জব করতেছেন, সো আপনার জন্য হয়তো বা এরকম মানে পর্যাপ্ত সময় নাই। আপনাকে ডেইলি 2 থেকে 3 ঘন্টা এরকম বের করতে হবে, যে 2-3 ঘন্টা হচ্ছে আপনি পড়ালেখার পিছনে সময় দিতে পারবেন। তো ওই অনুযায়ী সময় বের করে ট্রাই করবেন হচ্ছে যেদিনই ওই সময়টা আসে ওই সময়টাতে যাতে অন্য কোনো কাজে ওয়েস্ট না করেন। তো ওই সময়গুলো কাজে লাগিয়ে একটা রুটিন করেন, ওই রুটিন অনুযায়ী প্র্যাকটিস করেন। আর যে কোনো কিছু আমরা জানি যে যে কোনো আমরা যদি 10 ঘন্টা প্র্যাকটিস করি, বাট উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি প্রপার স্ট্র্যাটেজি, ওইটা কিন্তু কাজে আসবে না। বাট আপনি যদি 2 ঘন্টা করেন, বাট ওই 2 ঘন্টা আপনার প্রপার প্ল্যান থাকে, প্রপার স্ট্র্যাটেজি থাকে, দেন ওইটা আপনার জন্য ওই 10 ঘন্টা থেকে কিন্তু হেল্পফুল হবে বেশি। তো ওই অনুযায়ী পড়েন। ঠিক আছে আচ্ছা, ভাই। তার থ্যাংক ইউ। থেকে সিলেট, তারপর হচ্ছে সোনালী আপু হবিগঞ্জ। তো সবাই দেখি মোটামুটি হচ্ছে সিলেটের কাছাকাছি আছে। ভালো, আচ্ছা এটা দেখে ভালো ভাইয়া, লাগলো। একটা হ্যাঁ, কথা হৃদয় বলতে ভাই, চাই যে বলুন আমাদের ভাই। যদি এই IELTS এক্সাম দেই তাহলে মানে সেপ্টেম্বর সেশন ধরতে গেলে মানে কোন মাস পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট থাকবে? মানে যেকোনো কান্ট্রি যেমন লাইক ডেনমার্ক, হাঙ্গেরি এইগুলা? সেপ্টেম্বর সেশনে যদি আপনি ধরতে চান সেপ্টেম্বর সেশন, তাহলে আপনি ট্রাই করবেন হচ্ছে যে মিনিমাম 3 থেকে 4 মাস আগে পরীক্ষা দিয়ে রাখার জন্য। যেমন মার্চ, মার্চ এপ্রিলের দিকে আপনি এক্সামটা অবশ্যই দিয়ে রাখতে হবে, এপ্রিলের আগে অবশ্যই। কারণ জি, আপনার জি। অনেক ভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে 3-4 মাস একটা প্রসেসিং এর মধ্যে আর কি সময় লাগে অনেক সময়। সো এক এক ভার্সিটির এক একটা রিকোয়ারমেন্ট, ওই অনুযায়ী আপনাকে ডিল করতে হবে। যে কিছু ভার্সিটি আছে যেগুলো আছে আপনার 6 মাস আগ থেকে ওইটা জমা দিতে হবে, 6 মাস আগে আপনার ওইটা করতে হবে। বাট কিছু ভার্সিটি আছে ম্যাক্সিমাম যারা আছে 3-4 মাস আগেও হলে হয় আর কি মোটামুটি। So ওইটা ট্রাই করবেন। হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ ওইটাই, মানে ফেব্রুয়ারি মার্চ ওগুলোর দিকে দিয়ে দিতে হবে। 4 মাস 5 মাস ওগুলো আছে হাতে রেখে আর কি। জি। So ওই অনুযায়ী স্যার প্রিপারেশন নেন। আপনার জি বলেন। স্যার আপনার
আইএলটিএস জার্নি সম্পর্কে একটু বললে ভালো হতো, জানলাম আমরা। জি অবশ্যই। আইএলটিএস জার্নি কিরকম বলি। ফেস করছেন? জি আমি বলি। নরমালি যে বিষয়টা হইছে, যে বিষয়টা আমি নরমালি আমি কোনো প্ল্যান করে দেন হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন শুরু করছিলাম এমন না। আমি হচ্ছে লাইক যখন আমি ফাইনাল ইয়ারে ছিলাম, বিপিএ ফাইনাল ইয়ারে, তখন আমার কাছে মনে হয়েছে যে লাইক 1 বছর আছে, আমি হচ্ছে অনার্স শেষ করে দেন যখন যদি মাস্টার্স এর জন্য বাইরে যাওয়া হয়, তো আমার আমি যে সময়টা আছে ওই সময়টা পরীক্ষা দিয়ে দেই। তো ওই চিন্তা থেকেই হচ্ছে মূলত আমি প্রিপারেশনটা শুরু করি, প্রিপারেশন শুরু করছিলাম। তো আমার প্ল্যান ছিল যে আমি সম্পূর্ণ নিজ থেকেই করব, কারণ হচ্ছে আমি ওই যে কোচিং এ করা বা এগুলো আমার কাছে ভালো লাগে না নর্মালি। সো আমি নিজ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করার জন্য হচ্ছে আমি ফার্স্ট অফ অল যেগুলা ফার্স্ট অফ অল বই টই প্রয়োজন ওইগুলা আমি নিয়ে আসছি। তারপর হচ্ছে অনলাইনের যে কিছু রিসোর্স আছে, ওই রিসোর্স গুলো আমি কোনটা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য কোন চ্যানেল গুলো আমার জন্য হেল্পফুল হবে, ওয়েবসাইটের ক্ষেত্রে আমার কোন ওয়েবসাইট গুলা হেল্পফুল হবে, কোন অ্যাপস এর ক্ষেত্রে কোন অ্যাপস গুলা হেল্পফুল হবে, ওইগুলা আমি হচ্ছে ফাইন্ড আউট করছি, ওইগুলো আমি লিস্ট করে রাখছি। দেন হচ্ছে আমি যখন প্রিপারেশন শুরু করছি, আমি যে একটা মডিউল এইভাবে সামনের দিকে গেছি। যেমন আমি সর্বপ্রথম শুরু করছি লিসেনিং দিয়ে। লিসেনিং শুরু করার পর হচ্ছে আমি লিসেনিংটাকে ভালোভাবে, আমি লিসেনিং যখন করছি লিসেনিং এর সাথে কিন্তু অন্য কোনো কিছু ম্যাচ মানে অ্যাডজাস্ট করি নাই। জাস্ট হচ্ছে আমি লিসেনিং নিয়ে ছিলাম, লিসেনিংটা হচ্ছে লাইক কোয়েশ্চন ফার্স্ট অফ অল ডেভেলপ করছি, তারপর হচ্ছে এভাবে একটা একটা করে করার পর যখন মনে হচ্ছে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের উপর পারফেক্ট আছি, তারপর হচ্ছে আমি ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করছি। ফুল টেস্ট যখন আমি দিয়েছি, তখন তো আমি টেস্ট দিলাম, টেস্ট দেওয়ার পর হচ্ছে আমি যে এটা বললাম, টেস্ট দেওয়ার পর হচ্ছে ওটাই রিভিউ করতে হবে। আমি প্রত্যেকটা টেস্ট করার পর হচ্ছে ওইটা রিভিউ করতাম। তো রিভিউ করে দেন হচ্ছে আমি কি করছি, ওইটার যে ভুলগুলো ছিল ভুলগুলো ফাইন্ড আউট করছি। লিসেনিং এর ক্ষেত্রে এই যে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্ট পড়ছি, অডিওটা আমি 2বার শুনছি, ওইভাবে রিভিউ করছি। প্রত্যেকটা এক্সামে আমার জয়টা হয়েছে, কেন হয়েছে, যেগুলা হয় নাই কেন হয় নাই, ওইগুলা ফাইন্ড আউট করছি। ওইভাবে লিসেনিংটা যখন আমি শেষ করছি, তখন হচ্ছে আমি লিসেনিং শেষে দেন আরেকটা মডিউলে টাচ করছি, যেমন রিডিং এ আসছি লিসেনিং এর পর। রিডিং এ যখন আসছি, এভাবে সেম ওয়েতে আমি ফার্স্ট অফ অল রিডিং এর যে ক্ষেত্রে আমার কি কি স্কিল প্রয়োজন ওইগুলো আমি ডেভেলপ করছি। কোয়েশন একটা একটা করে আলাদা আলাদা ভাবে দেখছি। তারপর হচ্ছে যে আমি প্র্যাকটিস করছি, প্যাসেজ ফুল টেস্ট করছি। ফুল টেস্ট ক্ষেত্রে আমি প্রথমে সময় ধরে করি নাই। ওইটা হচ্ছে আমি প্রথমত কি করছি, যে যতটুকু আমার ক্যাপাবিলিটি ছিল ওই সময়, যে আমার 1 ঘন্টা 10 মিনিট লাগতেছে, ধরেন আমার 1 ঘন্টা 20 মিনিট লাগতেছে, তো ওইটা আমার 1 ঘন্টা 10 মিনিট লাগতেছে, আমি আমার অবস্থানটা বুঝার জন্য হচ্ছে মূলত আমি সময় ধরে করি নাই। তখন আমি বুঝলাম যে ওকে ফাইন, আমার 10 মিনিট এক্সট্রা লাগতেছে, তো ওই 10 মিনিট আমাকে ইমপ্রুভ করতে হবে। দেন আমি যখন সময় ধরে করার চেষ্টা করছি, তখন হচ্ছে আমি ওই 10 মিনিট ইমপ্রুভ করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আমি ট্রাই করছি যে আমার প্যাসেজ 1 এর জন্য যাতে আমি 20 মিনিট সময় রাখি, প্যাসেজ 2 এর জন্য 20 মিনিট, প্যাসেজ 3 এর জন্য 20 মিনিট। যখন আমি মোটামুটি একটু উপরের দিকে মানে একটু অ্যাডভান্স ওয়েতে যাচ্ছিলাম, তখন হচ্ছে আমি প্যাসেজ মানে এটা আমি আপনাদের বলছি না, আপনারা অ্যাপ্লাই করবেন যখন আপনি মনে করবেন আপনি ওই লেভেলে আছেন তখন করবেন। আমি প্যাসেজ 1-এ আমার 15 মিনিট রাখছি, প্যাসেজ 2-তে আমি 15 মিনিট রাখছি, দেন হচ্ছে বাকি 30 মিনিট আমি প্যাসেজ 3-তে নিয়েছি। সো ওইটা আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য হেল্পফুল হবে, কারণ প্যাসেজ 1-এ তুলনামূলক ইজি থাকে, প্যাসেজ 2-তে তুলনামূলক ইজি, বাট প্যাসেজ 3-তে তুলনামূলক একটু কঠিন থাকে। So, ওইটার জন্য আমি একটু সময় বেশি রাখছি। বাট আপনারা 20 মিনিট 20 মিনিট সপ্তাহে 3টাতে 20 মিনিট দিবেন, ওইটা যখন এক্সপার্ট মানে মনে হবেন যে আপনারা পারতেছেন 15 মিনিট দিয়ে, তখন ওইটা অ্যাপ্লাই করবেন। তো যাই হোক আমি বলি, রিডিংটা যখন আমি করি ওইটা কিন্তু রিডিং তো করতেছি, প্লাস তখন আমার তো যেটা শেষ হয়েছে লিসেনিং, ওইটাও আমি রেগুলার একটা একটা করে প্র্যাকটিস করছি। তারপর যখন আবার রিডিংটা আমার শেষ হয়েছে, লিসেনিং রিডিং শেষ হয়েছে, তো তখন আমি রিডিং পরে রাইটিংটা শুরু করছি। সো আমি রাইটিংটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করছি, প্রত্যেকটার উপর স্কিল ডেভেলপ করছি, ওই অনুযায়ী আমি হচ্ছে সবগুলা করছি। তারপর আমি ওইটা তো করতেছি, প্লাস আগের যে রিডিং লিসেনিং ওইটাও আমি টেস্ট একটা একটা করে করতেছি। তো এই তিনটা আমি করার পর হচ্ছে আমি স্পিকিং এর উপর তেমন একটা গুরুত্ব দিই নাই, কারণ হচ্ছে আমার স্পিকিং এর যে ইংলিশ স্পিকিং যে ওইটা আমার আগ থেকেই ছিল আর কি। সো ওইটা আমার তেমন একটা পড়তে হয় না, জাস্ট ফরম্যাটটা আমি সম্পর্কে জানছি, দেন ওইটা লাইক এক দুইটা হচ্ছে প্র্যাকটিস করছি, তারপর পরীক্ষা দিয়েছি। সো ওভারঅল এই জার্নিটা আমার এতটুকু, আমার জার্নিতে ছিল 1.5 মাসের জার্নি, আইএলটিএস এর জার্নি যেটা। তো 1.5 মাসের জার্নিতে হচ্ছে আহ ভালো মানে মনে হয়েছে যে আমি রেডি আছি। সো পরে পরীক্ষা দিয়ে দিয়েছি, ইনস্ট্যান্ট পরীক্ষা। আমার মনে হয়েছে আমি পরীক্ষা দিব ওই দিন, আমি ওই দিন পরীক্ষা দিয়ে দিয়েছি। তো যেদিন মনে হয়েছে ওই দিন রেজিস্ট্রেশন করছি, এর বেশি না, এর পরে মেবি 20 দিন সময় ছিল, 20 দিন পরে পরীক্ষা ছিল। এর মধ্যে আবার রেজিস্ট্রেশন পর আমার একটা মানে এখানে 1 সপ্তাহ গ্যাপ হয়ে গেছিল।
সো ১ সপ্তাহ হচ্ছে আমার ফ্রেন্ডের একটা বিয়ে ছিল। সো ওই বিয়েতে গেছিলাম। এর মধ্যে হচ্ছে আমি প্রিপারেশনের সময় আবার কক্সবাজারও ঘুরাইতে গেছিলাম। সো আমার এটা হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছিল। তারপরেও হচ্ছে আমি মানে প্রস্তুত ছিলাম। সো পরীক্ষার আগে ৭ দিন বা ১০ দিন হবে। ওইদিন আমি পড়ছি বেশি করে। মেবি রেগুলার ১০ ঘন্টা করে পড়ছি। মিনিমাম ১০ ঘন্টা পড়ছি আমি রেগুলার। তো লাস্টের ৭ দিন আর ১০ দিন যেগুলো আমি পড়ছি আমার লাইফে আমি এতটুকু পড়ি নাই। সো ওই অনুযায়ী আরকি প্রিপারেশন নিয়ে ভালো একটা অবস্থানে যখন ছিলাম পরীক্ষা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর পাইছি। সো ওই অনুযায়ী হচ্ছে পরীক্ষা দিছি সম্পূর্ণ নিজ থেকে প্রিপারেশন নিয়ে। সো নিজ থেকে প্রিপারেশন আমি সবাইকে সাজেস্ট করি যে সবাই নিজ থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে। কারণ হচ্ছে নিজ থেকে প্রিপারেশন নিলে কি হয় আপনি অনেক কিছু যাচাই করার সুযোগ থাকে যে আমি ওইটা থেকে ওইটা শিখতেছি, ওইটা থেকে ওইটা শিখতেছি। দেন আমার কাছে ওইসবগুলো আমি ম্যাচ করে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে ওইটা থেকে আমি নিয়ে একটা দেন অ্যাপ্লাই করলাম। So, ওই ক্ষেত্রে অনেক রিসোর্স পাবেন, অনেক রিসোর্স আপনি নিতে পারবেন। তো ওইটা সবার জন্য আর কি হেল্পফুল হয় যখন আপনি নিজ থেকে প্রিপারেশন নেবেন। তো নিজ থেকে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল মানে মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি যদি মনে করেন যে একটা গাইডলাইন আপনার প্রয়োজন পড়ে, আপনাকে কেউ গাইডলাইন না দিলে আপনি ঠিকঠাক মতো পড়তে পারতেছেন না ওইভাবে তখন হচ্ছে আপনি নিজ থেকে প্রিপারেশনে পড়তে পারবেন না। কারণ হচ্ছে আপনার গাইডলাইন অবশ্যই দরকার। গাইডলাইন হচ্ছে যখন আপনি নিজ থেকে নিজেই নিজেকে গাইড করবেন তখন হচ্ছে আপনার অন্য কাউকে প্রয়োজন পড়বে না। বাট আপনার যদি এই ক্যাপাবিলিটিটা না থাকে যে আমি নিজেই নিজেকে গাইড করতে পারতেছি না, তখন হচ্ছে আপনি অন্য কারো হেল্প নেবেন। সো এইভাবেই মানে আমার জার্নিটা ছিল আর কি। সো আপনারাও অ্যাপ্লাই করেন যেটা স্যার, হচ্ছে আপনারা করেন। হ্যাঁ, বলেন। যে আপনি যে ওই যে এক্সামের আগে যে পড়ছিলেন মানে কি পড়াটা কি যা আমরা যে নরমাল যেভাবে পড়ি এইভাবে কি পড়াটা নাকি সবসময় টেস্ট দিয়ে দিচ্ছেন বা প্র্যাকটিস করছেন বা রিডিং সবসময় পড়ে গেছেন এরকম কি নাকি? আমি বলি, আমি তো প্রথমত প্রত্যেকটা সম্পর্কে আমার স্কিল ডেভেলপ হয়ে গিয়েছিল অলরেডি। সো আমি লাস্টের যে ৭ দিন করছি ওইগুলা জাস্ট ক্যাম্ব্রিজ প্র্যাকটিস করছিলাম। যেমন প্রত্যেকদিন একটা লিসেনিং, একটা রিডিং, একটা রাইটিং আমি খুব একটা আসলে প্র্যাকটিস করি নাই। কারণ রাইটিং আমার প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে নাই। সো রাইটিং এর যে আমার বাসায় খুব একটা লিখে হয় নাই। রাইটিং এর উপর হচ্ছে আমি স্কিল ডেভেলপ করছি যে ওকে ফাইন ওইটা ওই টেকনিকে লিখলে ভালো হবে, ওইটা ওই টেকনিকে লিখলে ভালো হবে। বাট আমার ওভারঅল যে নলেজটা প্রয়োজন রাইটিং এর ক্ষেত্রে ওইটা আমার ছিল। ওই কনফিডেন্ট আমার ছিল যে আমি রাইটিং এ আহ, না লিখলেও আমার স্কোর ভালো হবে। সো রাইটিং আমি তেমন একটা প্র্যাকটিস করি নাই, স্পিকিংটাও তেমন একটা প্র্যাকটিস করি নাই। বাট লিসেনিং রিডিং ওই দুইটা হচ্ছে আমি রেগুলার করার চেষ্টা করছি। এমন হয়েছে লাস্টের আমি ২-৩ দিন একদিনে ৩-৪টা রিডিং করছি, একদিনে ৩টা রিডিং করছি, একদিনে ৩টা লিসেনিং করছি, ওইভাবে আমি প্র্যাকটিস করছি। সো ওইগুলো আর কি মানে আমি কেমব্রিজের বাইরে একটা কোনো কিছু টাচ করি নাই। সবগুলাই হচ্ছে কেমব্রিজ প্র্যাকটিস করছি। সো কেমব্রিজের আসলে বাইরে কোনো কিছু যাওয়ার প্রয়োজন নেই। কেমব্রিজের যে বইগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করবেন। কেমব্রিজের যে মানে রিসোর্স যেগুলো আছে ওইগুলোই এনাফ, আর কিছু লাগবে না। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আর আমার কি একটা প্রবলেম হয় ওই যে স্পিকিং আছে না যে স্যাররা যখন কোয়েশন করে আমি মানে কোয়েশনটা বুঝি না। যদি বোর্ডের মধ্যে লিখচা দেয় তার আনসার দিতে পারি বা কিউ কার্ড দিলে তো অবশ্যই পারি। কিন্তু ওই যে পার্ট ৩ যে একটা কোয়েশন করে এইটা আমি মানে ধরতেই পারি না যে কোয়েশনটা কিভাবে করতেছে বা কি এটা মানে এই জিনিসটাই বুঝতে পারি না। মানে খুব ভয় লাগে চোখ রেখে হতাশ হওয়ার জন্য এরকম আরকি। তো কোয়েশন বোঝার ক্ষেত্রে হচ্ছে মূলত কোয়েশন আপনাকে যে বিষয় নিয়ে কথা বলতেছে আপনার যদি কোয়েশন যদি কোন মানে এটা যদি মাঝে মধ্যে হয় যেটা বুঝতেছেন না আপনি রিপিট মানে এক্সামিনারকে বলবেন যে রিপিট করার জন্য সো ওইটা রিপিট করবে, এটা সমস্যা না। বাট আপনি যদি সব সময় না বুঝেন, সব সময় যদি কোয়েশন গুলো না বুঝেন তাহলে সমস্যা। তাহলে আপনাকে ওইটার উপর লাইক কাজ করতে হবে। আপনি যদি সবগুলো কোয়েশন না বুঝেন তখন সবগুলো তো কোয়েশন আপনি রিপিট করতে মানে রিপিট করার জন্য বলতে পারবেন না। তো ওইটা আপনাকে কাজ করতে হবে যে আপনি কেন কোয়েশন বুঝেন না। হয়তো বা আপনি লাইক যে ওয়ার্ড গুলো ইউজ করতেছে ওই ওয়ার্ড গুলো বুঝতেছে না, তখন আপনাকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। বা আপনার হয়তো বা কনফিডেন্স এর যেটা অভাব, দ্যাটস হচ্ছে আপনি মানে নার্ভাস হয়েছেন, নার্ভাস হওয়ার কারণে খেয়াল রাখতে পারেন না। তো ওইগুলা কাটিয়ে উঠতে হবে। মাঝে মধ্যে যদি ১-২টা সমস্যা হয় ওইটা রিপিট করার জন্য বলবেন, সমস্যা হবে না। বাট ওভারঅল যদি সবসময় সমস্যা হয় তখন হচ্ছে আপনার ভোকাবুলারি বিল্ড আপ করেন। যে ওয়ার্ড গুলো বলে ওই ওয়ার্ড গুলো হয়তো আপনার জানা নেই, বা এর পাশাপাশি হচ্ছে আপনি হয়তো বা একটু নার্ভাস হয়ে যান, যেটা বলছেন যে চোখে চোখে একটা কথা বলতে পারেন না। তো ওইটা কিন্তু একটা সমস্যা, ওইটা ডেভেলপ করেন। এগুলা কাটিয়ে উঠতে হবে, নয়তো হচ্ছে নার্ভাস হয়ে যাবেন। নার্ভাস হলে ভালো একটা স্কোর তুলতে পারবেন না। সো ওইভাবে ট্রাই করেন, ইমপ্রুভ হবে আশা করি। জি, বুঝতে পারছি। তো চেষ্টা করতেছি। জানি না কি হইব।
চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। চেষ্টা করলে এমন কোনো কিছু নাই যেটা ইমপ্রুভ হয় না। তো সবকিছুই চেষ্টা করতে হবে, ইমপ্রুভ ভাইয়া করতে হবে ইনশাল্লাহ। নার্ভাসনেস কাটানোর কি অন্য কোনো ওয়ে আছে? জি, শান্তাবু বুঝি নাই। নার্ভাসনেসটা কাটানোর কি অন্য কোনো ওয়ে আছে? যখন কোয়েশ্চেন গুলো তখন নার্ভাস আমি বলি দেখা এটা গেছে হচ্ছে যে ইজি টপিকও তখন হার্ড মনে হয়। এইটাই, আপনি যদি নার্ভাস হয়ে যান তখন আপনার যে কোয়েশনটা ইজি হয়, ইজি হলেও কিন্তু আপনি ওইটা পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনি নার্ভাস হয়ে গেছেন, আপনার ব্রেইনে ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো ওইটা হচ্ছে আপনাকে কাটিয়ে ওঠার জন্য মানে কনফিডেন্ট, যে আপনাকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে। এইটার জন্য আলাদা, যেমন আপনি আলাদা স্কিল যেগুলো আছে, যেমন নার্ভাসনেস কাটিয়ে ওঠার জন্য কি রিল্যাক্সেশন টেকনিক টাইপের কিছু আছে মেবি, এটা আমি ফলো করি নাই, বাট কি কি টেকনিক আছে এটা জানা নাই। বাট ওইগুলো যদি আপনি ফলো করতে পারেন ওইগুলোও কাজে আসতে পারে। বাট ওভারঅল হচ্ছে আপনি এক্সাম কন্ডিশনে যখন এক দুইটা লাইক মক টক দিবেন, যদি মক দেন তখন হচ্ছে তো একটা এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আপনার আইডিয়া হবে। তখন হচ্ছে মোটামুটি ধরেন একটা ভরসা পাবেন, একটা কনফিডেন্স যেটা আছে ওইটা একটু মানে বুস্ট আপ হবে, যে ওকে এক্সাম কন্ডিশন এরকম হয় ওইরকম হয়। তখন হচ্ছে আপনি হয়তো বা একটু হলেও ইউজ টু হবেন। তো ওইভাবে ট্রাই করেন। কিছু টেকনিক যদি পান, যে ইউটিউব দেখেন, এগুলো আসলে আমার জানা নাই কোন ধরনের টেকনিক আছে। সো ইউটিউবে সার্চ করেন, আশা করি টেকনিক পাবেন যে আমি কিভাবে নার্ভাসনেস কাটিয়ে উঠবো, বা রিল্যাক্সেশন টেকনিক যেগুলো আছে ওইগুলা দেখেন, ওইগুলার আইডিয়া পাবেন অনেক সময়। সো এগুলা এগুলা এভাবে অ্যাপ্লাই করেন, আশা করি ইমপ্রুভ হবে। ঠিক আছে ভাই। ভাই এবার আপনার সম্পর্কে কিছু বলেন। আপনার হোম টাউন, স্টাডি, তারপর হচ্ছে প্রফেশন, এগুলো সম্পর্কে তো আমরা জানি না। তো বলেন আমাদের। ওকে, আমি আমি হচ্ছি আমি আমি সিলেট থেকেই। সিলেট হচ্ছে আমার হোম টাউন। সিলেট বলতে সিলেটের মৌলভীবাজার হচ্ছে হোম টাউন। আমি বর্তমানে থাকি আর কি সিলেটে। আর হচ্ছে যে আমার আমার বিবিএ কমপ্লিট হয়েছে। সো আমি অনার্স যেটা গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে মাস্টার্স মেবি আমি হয়তো দেশে করব, হয়তো বা দেশের বাইরে করব, এখন মানে ডিসিশন নেওয়া হয় নাই। তো প্রফেশন বলতে কি, প্রফেশন বলতে আমি কোনো কোনো জায়গায় জব করি না। কারণ জব হচ্ছে মানে আমার এই জবের প্রতি আমার আলাদা কোনো একটা ইন্টারেস্ট আসে না কখনো। তো আমি চাচ্ছিলাম যে আর কি নিজ থেকে কোনো একটা কিছু করার জন্য। তো যতদিন দেশে আছি আর কি, বা দেশের বাইরে গেলেও চাচ্ছিলাম যে এইভাবে নিজের একটা পার্সোনাল কোনো কিছু একটা ব্র্যান্ড বিল্ড আপ করার জন্য। এই পারপাসে হচ্ছে মূলত আইএলটিএস যখন আমি পরীক্ষা দেই, আইএলটিএস পরীক্ষা দেওয়ার পর থেকে হচ্ছে আমি এই যে নিজের যেটা যে আইএলটিএস স্পার্ক নামে হচ্ছে একটা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করতেছি। সো ওইটা হচ্ছে গত ফেব্রুয়ারি থেকে শুরু করছিলাম। সো গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত মানে ধীরে ধীরে ওইটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি। So যখন হচ্ছে ধরেন নিজের একটা কিছু নিয়ে কাজ করতেছি, তখন হচ্ছে অন্য কোথাও জব করার যে একটা সুযোগ হয়ে ওঠে না, আর আমার ওটা করারও ইচ্ছা হয় না আর কি। দ্যাটস আমি কোনো প্রফেশনাল নাই, প্রফেশন বলতে বলতে পারেন আমি আমার নিজের ওইটাতে আছি। আর যে বিষয়টা হচ্ছে হোম টাউন, তো আমি বললাম, পড়ালেখাও বললাম। আর কি জানতে চান বলেন। না ভাই, এতটুকুই জানা ছিল। আমার স্কোর আমার স্কোর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর। মোর দেন মানে সবাই যেটা এক্সপেকটেশন থাকে সবার, ওইটার থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর। বুঝতে পারছেন না আপু? ভাইয়া ইনস্ট্রাক্টররা কেন তাদের স্কোর বলে না? এটার মানে সমস্যাটা কোন জায়গায় একটু বলবেন কি? জি স্যার, আমিও জানতেছি। মানে অনেক সময় অনেক টিচাররা যেমন এই যে কোচিং এর মধ্যে ইন্সট্রাক্টররা বলতে চায় না যে আমার স্কোর এত বা এত। মানে মানে রিজনটা কি? মানে এটা জানার খুব আগ্রহ। না বলে সমস্যা নেই স্যার, আমরা বুঝতে পারছি যে যে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো মানে কেন বলে না তার জানার খুব ইচ্ছা। আচ্ছা, আমি বলি এটা হচ্ছে, এটা কেন বলে না এটা আমি জানি না। এটা হচ্ছে আমি বলি এটা যার যার হচ্ছে মানে এক একটা প্রতিষ্ঠানের এক একটা রুলস থাকে আর কি, রুলস এন্ড রেগুলেশন থাকে, ওই অনুযায়ী অনেকে বলে না। সো আমার যেটা হচ্ছে, আমি হচ্ছে মূলত আমি আমারটা নিয়ে মানে চাচ্ছি যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ওইটা আমার মধ্যেই থাকুক। সো ওইটা হচ্ছে আমি যখন প্রকাশ করবো তখন হচ্ছে আমি আর একটু গ্র্যান্ড ওয়েতে প্রকাশ করতে চাচ্ছিলাম। সো দ্যাটস হচ্ছে আমি এটা পাবলিকলি বলতে চাচ্ছি না এখনো। এটা আমার জাস্ট আলাদা একটা নিজের কিছু, বাট আমি আলহামদুলিল্লাহ ভালো স্কোর, আমার মোটামুটি স্কোর না, মোটামুটি থেকে আলহামদুলিল্লাহ ভালো স্কোর, যেটা হচ্ছে মোটামুটি স্কোর না। সো আলহামদুলিল্লাহ ভালো স্কোর। আর আরেকটা রিজন আছে, আমি বলি অনেক সময় কি, অনেক সময় আমার কাছে এমনটা অনেক সময় মনে হয় যে আমি যদি বলি আমার স্কোর ওকে ফাইন,
ওইটা একটা যেটা হচ্ছে খুব মানে ভালো একটা স্কোর। এখানে অনেকেই আছে যাদের হচ্ছে লেভেল 4 বা 4.5। তো এক্ষেত্রে অনেকে কিন্তু ওইটা চিন্তা করে বসে বসে ওকে ফাইন, আমি তো 5ই পাচ্ছি না, উনি 8 পেয়ে গেছে, ওইটা ওইটা। তো নিজের মধ্যে একটা আলাদা একটা হতাশা কাজ করে অনেক সময়, অনেকে আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা নিয়ে শো অফ করতে চাই না যে ওইটা হচ্ছে, যাতে অন্য কেউ ওইটা নিয়ে লাইক মনে হয় আফসোস চলে আসে যে ওইটা উনি যদি 8 পায় তাহলে আমি কেন পাবো না, ওইটা ওইটা ওরকম আর কি মনে হয়। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না যে এটা এভাবে বলার জন্য। আর যখন আমার কাছে মনে হবে ওকে ফাইন, ওইটা আমি ওইটা শেয়ার করি, যখন আমি ওইটা বলবো যে আমি যে এটা পাইছি, ওইটা কিভাবে পাইছি, ওইটা যখন আমি শেয়ার করব, তখন হয়তো বা আমি ওইটা প্রকাশ করব। যেমন আমি লিসেনিং এ ধরেন আমি সাপোজ আমি 8.5 পাইছি, তো আমি কিভাবে 8.5 পাইছি ওটা নিয়ে আমি একটা সুন্দর করে একটা গাইডলাইন দিব, তখন হচ্ছে আমি ওইটা শেয়ার করব, ওই ওয়েতে আর কি বলবো আর কি, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমি বলতেছি। আর অন্যান্য সবাই বলে না কেন, কারণ তাদের অনেকেরই প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা বললে না। বাট আমারটা হচ্ছে যে এমন না যে রুলস রেগুলেশন এগুলো না, আমার পার্সোনাল মানে আমার নিজের হচ্ছে এটা, মানে আমি চাইতেছি যে আমি ওইভাবে থাকি, দ্যাটস ওয়াই হচ্ছে বলতেছি না, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আর তবে আমার হচ্ছে যে ক্লাসগুলা করছেন, ক্লাসগুলা করে হয়তো বা আপনারা কিছুটা হলেও আইডিয়া পেতে পারেন যে মোটামুটি না অবশ্যই আলহামদুলিল্লাহ এর থেকে আরো ভালো। সরি স্যার, আমি মানে আমার কথা হওয়ার সময় মোটামুটি চলে আসছে। বাট আমি মানে মানে বুঝতে পারি বা মানে রিয়েলাইজ করছি যে আপনার স্কোরটা কত হইতে পারে। সো সরি, আমার কথা হওয়ার না সময় না, এটা না, চলে এটা না, আসছে। এটা আপনার না, আমি জাস্ট মেনশন করছি আর কি যে এভারেজ থেকে ওইটা আর কি, আপনার কথা বলি নাই। যাই হোক, এটা প্যারা না, এটা তো স্বাভাবিক, এটা জানার একটা থাকতেই পারে একরকম। সো এটা এক একজনের এক একটা পার্সপেক্টিভ আর কি, ওইটা অনেকে চায় না কেন বলতে, এটা যার যার হচ্ছে রুলস রেগুলেশন হয়তো বা থাকে আলাদা আলাদা। বাট আমারটা হচ্ছে বললাম তো এক্সপ্লেন করে কেন বলি না, ওটাই আর কিছু না। আচ্ছা, আর কি কিছু জানার আছে কিনা, থাকলে বলেন, সমস্যা নাই। আর কি অবস্থা সবার বলেন? স্যার কি অবস্থা? অবস্থা স্যার আলহামদুলিল্লাহ। কি আর বলবো আলহামদুলিল্লাহ। স্যার? আমার তো স্যার মানে স্টাডি গ্যাপ মানে প্রচুর পরিমাণে হয়ে যেতেছে। সো মানে স্যার আমার কোনো আইএলটিএস সম্পর্কে ধারণাই ছিল না। সো রিসেন্টলি আমার এক কলিগ, সো উনি বড় আপু, উনি মানে আইএলটিএস করছেন। সো আমার ইন্সপায়ার করলেন। তারপর আমি মানে ভর্তি হয়েছি। তো কোর্স করছি বা করতেছি। তখন থেকে ওই মানে আইএলটিএস সম্পর্কে ধারণা, এর আগে কোনো স্যার আইএলটিএস সম্পর্কে ধারণা ছিল না। যদি থাকতো তাইলে বোধহয় মানে আমার এখন মনে হয় যদি আরেকটু আগ থেকে জানতাম তাইলে বোধহয় আমি একটু ভালো পজিশন থাকতাম। বাট তেমন কোনো ধারণা ছিল না। আমি যখন আমার টাউনে যাইতাম হবিগঞ্জ, যেকোনো একটা প্রয়োজনে বা কলেজে যেতাম, তখন স্যার আমি দেখতাম যে পোস্টারে লেখা মানুষ এত ব্যান্ড এত পাইতো, মানে এত 7.5 বা 7। তখন এগুলা নিয়ে ভাবতাম যে এটা আসলে কি? কিন্তু কেউ মানে তখন শেয়ার করেনি বা আমারও তেমন একটা আগ্রহ আর জাগেনি। তো এখন স্যার বুঝতেছি যদি আরো মানে আরো একটু আগ থেকে এটা নিয়ে একটু ভাবতাম তাহলে হয়তো আজকে একটু ভালো পজিশন থাকতাম। এত প্যারা নেওয়া লাগতো না। আর আমার তো অলরেডি 2020 সালে এইচএসসি কমপ্লিট। সো ৫ বছরের মতো স্টাডি গ্যাপ তো স্যার হয়ে যেতেছে। এটা নিয়ে একটু প্যারার মধ্যে আছি স্যার আরকি। এগুলা নিয়ে আসলে প্যারা নিয়ে লাভ নাই, প্যারা নিলেই সমস্যা, প্যারা নিলে আরো প্যারা বাড়বে। তো যেটা হয়ে গেছে যে আমি আগে হয়তো ভালো হইতো, So, নিতে পারেন নাই, তো এটা পাস্ট, পাস্ট ইজ পাস্ট। ওইটা নিয়ে আর চিন্তা করে এক থেকে যেটা শুরু করছেন, এখন থেকে ওইটা কাজে লাগান, এই সময়টাকে কাজে লাগান। স্টাডি গ্যাপ আপনার যে 5 বছর হয়, তো স্টাডি গ্যাপের কিন্তু অনেক সময় হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করে, অনেক দেশ আছে, অনেক ভার্সিটি আছে যেগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে। বাট আপনাকে ফার্স্ট অফ অল ওইটার জন্য কি হতে হবে, মানে এলিজিবল হতে হবে। আপনার যতটুকু রিকোয়ারমেন্ট আছে, লাইক আইএলটিএস এর স্কোর থাকতে হবে, ওইটাতেও স্কোর থাকতে হবে, ওই অনুযায়ী হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার, আপনাকে নিজেকে তৈরি করেন আর কি। তো এক্ষেত্রে ওইটা আপনাকে হেল্প করবে ভালো একটা মানে স্টাডি থাকা সত্ত্বেও একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাবো। তো এখন আপনি ফার্স্টে নেন নাই, বাট এখন নেওয়ার সুযোগ আছে, এখন নেন, এখন সময় কাজে লাগান, এখন সময় কাজে লাগিয়ে হচ্ছে ওইটাকে, যা যা জানার আছে, যা যা শিকার আছে, ওইটাকে কাজে লাগান, আশা করি ইমপ্রুভ হবে। তো যেটা তো চলে গেছে এটা নিয়ে আর আসলে আফসোস করে লাভ নাই, চিন্তা করেও লাভ নাই। তো এখন যে সময়গুলো আছে ওইগুলাকে প্রপারলি কাজে লাগান। আর আইএলটিএস সম্পর্কে জানতেন না, আইএলটিএস সম্পর্কে হচ্ছে বলতে তো জানারও আসলে প্রয়োজন পড়ে না।
যদি আপনি প্রপারলি ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করে ওইগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, এটি হচ্ছে এনাফ। আপনি এখন থেকেই কিন্তু ওইটা ডেভেলপ করতে পারবেন। সো এখনকার যে সময়গুলো আছে ওই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগান, আশা করি ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর বাকি যারা আছেন সবার কি অবস্থা? আপনাদের পড়ালেখা কেমন চলতেছে? আপনাদের এখানে রুবেল ভাই, আপনার কি অবস্থা, ভালো আছেন? আপনি কোথা থেকে ক্লাস করতেছেন বলেন তো? আপনি তো ক্লাসে আছেন বা অনেক সময় ধরে দেখতেছি, বাট কথা হয় না আপনার সাথে। ভাইয়া, আমি হচ্ছি বেসিক্যালি চিটগং থেকে। আমি শুনছিলাম আর কি আপনাদের সেশনটা যে দিব। আমি লাস্ট একদিন আগে আপনার বিষয়ে জানতে পেরেছি আমার এক কলিগের মাধ্যমে যে এখানে আছে সোহেল রানা। আমি ভাই ওনাকে ইনফরমেশন দিয়েছি যে একটা ফ্রি ক্লাস হয়। আপনি চাইলে ইউ ক্যান জয়েন উইথ আস অ্যান্ড প্র্যাকটিস উইথ দেম। সো ইট উইল হেল্প ইউ টু বুস্ট ইউর আইএলটিএস স্কোর। তারপর জি, সে ইন্সপায়ার হয়ে সে ভাই ২ দিন ধরে ক্লাস করছে। বুঝতে পারছি, ভালো। এটাই মানে যাদের মনে মানে হেল্প হবে এরকম মনে হয় এদের সাথে শেয়ার করলে হচ্ছে আসলে নিজের যে বিষয়গুলা আমাদেরকে হেল্প করে ওই বিষয়গুলো যদি আমরা অন্য কারোর সাথে শেয়ার করি যাদের আসলে ওইটা প্রয়োজন, তো ওইটা আসলে নিজের জন্য ভালো, প্লাস অন্য আরেকজনের জন্য ভালো। তো ওইটা একটা ভালো দিক, কারণ এটা নিজের পার্সোনালিটির একটা মানে একটা গুণ বাড়ায়, প্লাস যে হেল্প পাইতেছে ওরও একটা কাজে আসে। তো এটা ভালো দিক। থ্যাংক ইউ সুরানা ভাই। আর হচ্ছে আপনার রুবেল ভাই নাকি নাম? হ্যাঁ রুবেল ভাই, আপনার কি অবস্থা, ভালো আছেন? ক্লাস করছেন দুইটা, ক্লাস কি কেমন লাগলো, ঠিকঠাক ছিল কিনা? আমি লাস্টের দিনও ক্লাস করেছি, আজকে তো দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনার এটা ইনিশিয়েটিভটা ভালো। ফ্রিতে যে আপনি আমাদেরকে এভাবে ইন্সপায়ার করছেন বা আমরা যেটা জানি না সেটা আমাদেরকে জানাচ্ছেন, এটার জন্য আপনাকে অনেক থ্যাংকস। এই যে অ্যাডভাইস গুলো আপনি দিয়েছেন আমাদের, এবং সাথে আপনার পার্সোনাল লাইফে যে ইনসিডেন্ট গুলো আমাদের শেয়ার করেছেন, অবশ্যই এটা আমাদের জন্য ভালো, আমাদের প্র্যাকটিসের জন্য, প্রিপারেশনের জন্য ভালো। আমি এই মুভমেন্ট আমি একটা প্রশ্ন করি, যেহেতু আমি প্রশ্ন করিনি। আহ, আমি আর সোহেল রানা ভাই, আমরা দুজনে প্রিপারেশন নিচ্ছি, আমরা দুজনে একটু কোঅপারেটিভ এই বিষয়টা নিয়ে। একজন আরেকজনের সাথে শেয়ার করি কি জিনিস নিয়ে কিভাবে করলে আরো ইজিলি ট্রিক্স গুলো আমরা এক্সিকিউট করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের হাতে যাদের উইদিন শর্ট পিরিয়ড, আই মিন 2 or 3 মান্থ বা এর চেয়ে কম যারা আছি, এই মাসের মধ্যে যারা এক্সাম দিব তাদের জন্য আপনি প্রিপারেশনটা কিভাবে নিবো, বা আমরা রেগুলার আমাদের রুটিনটা কিরকম? যদিও আপনি বলেছেন এটা আমি বুঝতে পারি, তবুও স্পেশালি যদি আপনি বলতেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। আপনি তো 3-4 মাস বলছেন তাই না? 2-3 মাস, 2 মাস, আপনি 2 মাস ধরেন, কারণ আমাদের হাতে সময় নেই। বুঝতে পারছি। তো 2 মাসের ক্ষেত্রে আমি একটু আগে যে কথা বলছি যে আমি যেভাবে নিয়েছিলাম, আমি তো প্রিপারেশনটা নিয়েছিলাম 1.5 মাসের বলছিলাম। তো ওই অনুযায়ী কিন্তু 2 মাস বা 3 মাস যেটা, ওইটা কিন্তু আমার থেকে বেশি। তো ওই অনুযায়ী আমি যেভাবে নিচ্ছি, যেমন হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যে কোনো একটা মডিউল দিয়ে শুরু করেন, যে কোনো একটা মডিউল নেন, হয় লিসেনিং বা রিডিং বা যেটা আপনার কাছে মনে হবে ইজি, বাট লিসেনিং দিয়ে শুরু করলে ভালো। লিসেনিংটা তুলনামূলক ওইগুলোর থেকে ভালো হবে, ইজি হবে। তো লিসেনিংটা দিয়ে শুরু করেন, লিসেনিংটা দিয়ে শুরু করে প্রথমত হচ্ছে সবগুলো কোয়েশ্চেন সম্পর্কে আগে আলাদাভাবে স্কিল ডেভেলপ করেন, ওইটা অনুযায়ী প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে যেগুলা আপনি ফুল টেস্ট করবেন, তখন হচ্ছে ওইগুলা ফুল টেস্ট করে ওইটাকে ডেভেলপ করেন। টেস্ট কতটুকু আসে ওইগুলা হচ্ছে ডেভেলপ করেন। যদি মনে করেন যে কোনো ফল্ট আসতেছে ওইটাই কেন হচ্ছে, মিস্টেক গুলা হচ্ছে, ওগুলা রিভিউ করেন, ইমপ্রুভ করেন। তারপর হচ্ছে লিসনিং এ মোটামুটি একটা পারফেক্ট অবস্থানে গেলে দেন হচ্ছে আপনি রিডিংটা শুরু করেন। রিডিংটা সেম হয়, আমি আগে একটু আগে যেভাবে বলছি, প্রত্যেকটা কোয়েশন ডেভেলপ করেন, ওই অনুযায়ী আপনি হচ্ছে প্র্যাকটিস করেন একটা একটা করে। তারপর হচ্ছে ফুল টেস্ট করেন, সময় ঠিক করেন, কোথায় ভুল হয়েছে ওইটা ফাইন্ড আউট করেন। তারপর হচ্ছে রাইটিং এ যান, রাইটিং এ গিয়ে সেম ওয়েতে একটা একটা করে শেষ করেন। প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে আলাদা আলাদা ভাবে শেষ করেন। তারপর হচ্ছে ফুল টেস্ট, মানে একটা একটা করে করার চেষ্টা করেন, টাস্ক 1 টাস্ক 2। স্পিকিং এর ক্ষেত্রে সেম, স্পিকিং এ আপনি প্র্যাকটিস রেগুলার চালিয়ে যান। স্পিকিং হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে, মুখের জড়তা কাটাতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি সময় দিতে পারেন যে আপনি ওকে ফাইন, লিসেনিং এর জন্য আমি 2 সপ্তাহ সময় রাখলাম, না লিসেনিং এর জন্য আমি 10 দিন সময় রাখলাম, রিডিং এর জন্য আমি ধরেন 2 সপ্তাহ সময় রাখলাম।
তারপর হচ্ছে রাইটিং এর জন্য আমি সেম 2 সপ্তাহ সময় রাখলাম। সো 2 সপ্তাহ মোট হচ্ছে 4 সপ্তাহ, আর এদিকে হচ্ছে আমার 10 দিন। তো 1 মাস 10 দিনের মতো। তারপর শেষের আমি 1 সপ্তাহ বা 10 দিন রাখলাম সম্পূর্ণ জাস্ট প্র্যাকটিসের জন্য। So, ওইভাবে আপনি স্টাডি সাজান। আর আমরা যদি দেখেন যে আইএলটিএস পার্ক, যেটা আমার ফেসবুক পেজ, ওইখানে কিন্তু প্রথম একটা পোস্ট পিন করা আছে 3 মাসের একটা স্টাডি রুটিন, 3 মাসের। So, ওইটাতে একটু দেখার চেষ্টা করবেন, আশা করি একটু আইডিয়া পাবেন কিভাবে করবেন। তো এখানে তো আমি জাস্ট একটু মুখে একটু মানে বেসিকলি বলতেছি, ওইখানে আপনি লিখিত পাবেন একটা। সো এটা দেখলে আশা করি হেল্প হবে। আপনি সেন্টেন্স মেকিং এর যে ক্লাস তো আপনি শেষের দিকে জয়েন হয়েছেন, 2টা করছেন। তো ওইগুলা যেহেতু রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, আপনি চেষ্টা করবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা হচ্ছে দেখার জন্য। প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন নতুন টপিক দেখানো হয়েছে। সো ওইগুলা দেখলে রাইটিং এর জন্য হচ্ছে অনেক হেল্পফুল হবে। সো ওইটাও আপনার কাজে আসবে, ওইটা হচ্ছে আপনি ভিডিও থেকে এটাকে কাজে লাগান। তো ওইভাবে করেন। আর হচ্ছে যদি কোনো প্রয়োজন পড়ে, কোনো হেল্প লাগে, আর স্টাডি রুটিন আমার তো পেজে পাবেন। তারপর যদি কিছু হয়, গ্রুপে তো মেবি মেসেজ দেওয়া যাবে না, আমার নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমি যদি সময় পাই রিপ্লাই দিয়ে রাখবো, সমস্যা নাই। বুঝতে পারছেন রুবেল ভাই? থ্যাংক ইউ ভাই। ওকে ভাই। ভাইয়া মূলত আমরা দুজনই জার্মানিতে অ্যাপ্লাই করেছিলাম, আমরা অফার লেটার পাইছি। এখন আমাদের 5.5 লাগে এমবাসি রিকোয়ারমেন্ট। তো চাচ্ছিলাম যে উইদিন শর্ট টাইম হাউ ক্যান উই অ্যাচিভ at least 6. So we are worried about our IELTS journey. We are trying to overcome, but we couldn't. মানে আমরা যদি 2 থেকে 3 দিন প্র্যাকটিস করি, তারপরে আবার সব আগের মতোই হয়ে যায়। তো we have already spent 2 month after getting offer letter. So we think we need to proper guideline that it would be a coaching center or a বড় ভাই like you. So এই জন্য আমরা চাচ্ছিলাম, we are looking forward to someone who help us to uh, guide us instruction, who will give a instruction that we follow to achieve our desired score. সো এরকম খুঁজতে খুঁজতে আমি ভাই আপনার ইয়াটা মানে কি বলে পেজটা পেয়েছি, যেখানে আপনি বলছেন যে যাদের রাইটিং নিয়ে সমস্যা আমরা তাদেরকে নিয়ে কাজ করব। তো মূলত সেলফ স্টাডিতে একটু মানে প্রপার গাইডলাইনটা থাকে না যে আদৌ কিভাবে আমাদের করা উচিত। তো আমি তো নরমালি আরো ১ মাস আগে থেকেই ভাবছি এই মাসেই পরীক্ষা দিব। কিন্তু ওই আমাদের প্রপার আসলে রুটিন ফলো করা হয় না। এইজন্য এখন পর্যন্ত পিছিয়ে আছি। তো আপনার ভাই কাছ থেকে অনেক হেল্প পাইছি। আই হোপ এটা আমাদের অনেক হেল্প করবে। তো থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি সুরেনা ভাই, আর থ্যাংক ইউ আপনাকে ক্লাসগুলো করার জন্য। আর আমাকে থ্যাংক ইউ দিতে হবে না, আমার জন্য দোয়া করবেন, জাস্ট এতটুকু এনাফ। আর হচ্ছে প্র্যাকটিস করবেন, যেগুলো শিখছেন ওইগুলো অ্যাপ্লাই করবেন, ওইগুলো প্র্যাকটিস করবেন। আর আমি তো আছি, আমি তো হচ্ছে এমন না যে ক্লাস শেষ হয়েছে যে আমাদের সাথে মানে কমিউনিকেশনটা শেষ হয়ে যাবে। তো যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। হয়তো আমি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিতে নাও পারি, কারণ আমার ব্যাচের ক্লাস থাকে, প্রাইভেট ব্যাচগুলোর। তো যখন আমি ফ্রি হব, ফ্রি টাইমে আমি রিপ্লাই দিয়ে রাখবো। তো একটু লেট হবে, বাট রিপ্লাই পাবেন অবশ্যই ইনশাল্লাহ। যে কোনো সমস্যা হলে মেসেজ দিয়ে রাখবেন। আর আর আমার রাইটিং এর 2 একটা ক্লাস নিয়েন ভাই। ওই যে একাডেমিকের উপরে আপনার টাস্ক 1 টাস্ক 2 এর উপরে 2 একটা ক্লাস নিলে একটু আমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, ইনশাল্লাহ আমি ক্লাস নিব, সমস্যা নেই। আমি গ্রুপে অবশ্যই আপডেট দিব। আমি গ্রুপে আমি এই সামনের দিকে অনেক ট্রাই করবো অনেক রিসোর্স শেয়ার করার জন্য, বা জানুয়ারি থেকে আমার অনেক প্ল্যান আছে। সো গ্রুপে থাকবেন, আশা করি আমি ক্লাস এগুলা নিলে আপডেট দিব অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তাশফিয়াসের দিকে আপু বলছেন যে ভাই জানুয়ারি আমার এক্সাম, জানুয়ারিতে হচ্ছে একটা এক্সাম আছে, আর রমজানের পর আমার নার্স সেকশন। আচ্ছা, আপনি হচ্ছে জানুয়ারিতে আপনার, জানুয়ারিতে কি আইএলটিএস এর এক্সামের কথা বলছেন? না, জানুয়ারিতে আপনার একাডেমিক এক্সাম, আর রমজানের পর হচ্ছে আপনার অনার্স এক্সাম। আপনার বর্তমান অবস্থান কোথায় আছে? লাইক আইএলটিএস এর কি প্রিপারেশন আপনি বর্তমানে নতুন করে শুরু করবেন, নাকি আপনার মোটামুটি প্রিপারেশন আছে, জাস্ট একটু সামনের দিকে পরীক্ষা দিবেন ওইভাবে? So, কোন অবস্থানে আছেন ওইটা শেয়ার করবেন, তাহলে বলতে পারবো ভালো করে কোনটা ভালো হবে। আর এই বছর তো হচ্ছে আমাদের রমজান মাস মেবি মার্চের দিকে নাকি? সো মার্চের দিকে হলে
রমজান মাস মার্চের দিকে না ফেব্রুয়ারি শেষের দিকে ভুলে গেছি। সো মার্চের দিকে মেবি শুরুর দিকে। তখন মার্চের ১ তারিখ থেকে হ্যাঁ, মার্চের ১ তারিখ থেকে মেবি। সো আপনি কি রমজানের আগে কিন্তু আপনি সময় পাচ্ছেন কতটুকু? জানুয়ারি, ফেব্রুয়ারি। তো ২ মাস সময় আছে আপনার হাতে। তো ২ মাসে মনে করেন যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করলে, আপনার যেহেতু ক্লাস শেষ বলতেছেন, তো ক্লাস শেষ হলে তো আশা করি সবকিছুর উপর আইডিয়া আছে। এখন জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে ভালোভাবে একটা গাইডলাইন ফলো করে। ওই অনুযায়ী মনে করেন যদি ২ মাসে আপনি এক্সামের জন্য প্রস্তুত হয়ে যেতে পারবেন, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন? জানুয়ারিতে এক্সাম। জানুয়ারিতে কি এক্সাম? জানুয়ারিতে ১৪ তারিখ মানে আপনার কি আইএলটিএস এক্সাম নাকি একাডেমিক এক্সাম, কোনটার কথা বলতেছেন? জানুয়ারি ১৪ তারিখ আপনার কি এক্সাম, একাডেমিক নাকি আইএলটিএস এর এক্সাম? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো হচ্ছে আপনি কি করবেন, আপনি যখন আপনার জানুয়ারিতে পরীক্ষা, ১৪ তারিখে পরীক্ষা, সো ওইটা যেহেতু জানুয়ারিতে পরীক্ষা, এরপর হচ্ছে আপনার রমজান মাস চলে আসবে। তো এখন হচ্ছে আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন দুইটা, আপনার যেহেতু আইএলটিএস অলরেডি করা আছে, জাস্ট প্র্যাকটিসে রাখতে পারেন, তখন আপনি কি করবেন, আপনার একাডেমিকটাও চালিয়ে যান, যেহেতু আপনার পরীক্ষা ১৪ তারিখ বলতেছেন। আর আইএলটিএস টা যদি আপনি প্র্যাকটিসে রাখলেন, প্র্যাকটিস করলেন আর কি, মানে মেইন পড়ালেখার, একাডেমিক পড়ালেখার পাশাপাশি, তখন হচ্ছে যদি মনে করেন যে রমজানের আগে হচ্ছে আপনি এক্সাম দেওয়ার মতো হচ্ছে ওই অবস্থানে আছেন, তখন হচ্ছে আপনি এক্সামের রমজানের আগে হচ্ছে আইএলটিএস এক্সামটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। বাট আপনার যদি মনে হয় যে আপনি দুইটা অ্যাডজাস্ট করে করতে পারতেছেন না, তখন হচ্ছে আপাতত একাডেমিকটাই কমপ্লিট করেন, দেন হচ্ছে আপনি আইএলটিএস এ কন্টিনিউ করবেন, সমস্যা নাই। বাট যেহেতু বলছেন আপনার এক্সাম, আইএলটিএস এর ক্লাস শেষ, সো আশা করি বাসায় প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারলে ওইটা ভালোভাবে করতে পারবেন, একটা ভালো স্কোর করতে পারবেন ইনশাল্লাহ। সো ওই অনুযায়ী অ্যাডজাস্ট করেন আপনার জন্য যেটা ভালো হয় আর কি। সো ওই অনুযায়ী দেখেন আপনার জন্য কোনটা ভালো হয়। আচ্ছা, আর কি অবস্থা সবার এখানে, বাকি যারা আছেন? আচ্ছা, আহ আচ্ছা, এখানে প্রণব, সাদিয়া, হালিমাতুস সাদিয়া। সাদিয়া কোথা থেকে ক্লাস করতেছেন? আপনার সাথে তো মেবি কথা হয় নাই। এখানে সাদিয়া, হালিমাতুস সাদিয়া আপু। So, আপনার বাসা কোথায়, বা আপনি তো মেবি ক্লাস করছেন অনেকগুলা দেখছি আপনাকে। So, কি অবস্থা আপনার, ভালো আছেন? পড়ালেখা কেমন চলতেছে? বাকি যারা আছেন সবার কেমন অবস্থা, কি অবস্থা? রুহিন, উস্তাদ আপু, কি অবস্থা আপনার? কোথা থেকে ক্লাস করতেছেন একটু জানাবেন। আচ্ছা, আর বাকি যারা আছেন তাদের কি কোনো কোয়েশন আছে থাকলে বলতে পারেন, আর যদি মনে করেন যে কোনো কোয়েশন নাই বা কোনো কিছু নাই, তাহলে আমরা আজকের সেশনটা শেষ করে দিতে পারি, কারণ অনেক সময় ধরেই আছি আমরা, অলমোস্ট ১২টা হয়ে যাচ্ছে। সো কারো কি কোনো কোয়েশন আছে বা কোনো কিছু জানার আছে থাকলে বলতে পারেন, সমস্যা নাই। না স্যার, সবকিছু তো জানতে পারলাম। এখন ক্লিয়ার আমি এখন মোটামুটি। বুঝতে পারছি, থ্যাংক ইউ রুকসানা আপু, যেহেতু সবকিছু বুঝতে পারছেন আর আপনি তো সবগুলো ক্লাস কন্টিনিউ করছেন। সো থ্যাংক ইউ। আর এগুলা অ্যাপ্লাই করবেন, আশা করি ইনশাল্লাহ কাজে আসবে কিছুটা হলেও। জি স্যার, অবশ্যই। অবশ্যই আমি আমি কোন মানে আমার একজন ফ্রেন্ড আমার এটা ওই যে আপনার এটা আমার দিছিল, পরে আমি গিয়ে ঢুকছি। সো আমার খুব ভালো লাগছে। আমি এরকম গাইডলাইন কোনদিনই পাই নাই। আমি যেহেতু মানে এখনো বর্তমানে আমি ক্লাসে আছি, রানিং চলতেছে, আমার রাইটিং সেশন চলতেছে। মানে স্যার টাস্ক দিলে আমি মোটামুটি শেষ করতে পারি। মানে জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি আপনার ওই যে এগুলা আমার আগে খুবই সেন্টেন্স মেকিং বলিত। আমি নিজেই বুঝতে পারতাম। কারণ আমার ওই যে মানে একাডেমিক পড়া আসলো, মানে এগুলা নিয়ে হওয়ার কারণে আমি মানে যে ভুলে গেছিলাম পড়া, বা ৩ বছর আগে আমার পড়া চলছিল না। তো আর কি। এখন বর্তমানে আমার একাডেমিক পড়া হলো, আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। মানে রিসেন্টলি ফাইনাল এক্সাম দিছি বাংলা ডিপার্টমেন্ট আমার। সো এখন আইএলটিএস করতেছি আরকি। ৪-৫ মাস মেবি রানিং চলতেছে। ১ম ২ মাস নিজে স্পোকেন করছি, তারপরে এখন আইএলটিএস এ বেছে নিছি। জি, বুঝতে পারছি। আর এটা শুনে ভালো লাগলো যে আপনার হচ্ছে কাজে আসতেছে এই ক্লাসগুলা।
সো এটাই যে আমি একটা এফোর্ট দিছি, ওইটা যদি কারো কাজে আসে ওইটা আসলে ভালো লাগার বিষয়। সো আপনি গত ক্লাসে বলছিলেন যে আপনার যে লেভেলটা 5.5-এ আসতো আগে, এখন হচ্ছে 6.5-এ আসে। সো ওইটা হচ্ছে ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে যদি আপনার ভালোভাবে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন। সো ওইভাবে প্র্যাকটিস করবেন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। জি। মধ্যে মধ্যে ওই যে টাস্ক ওয়ান যেটা বলি, মধ্যে মধ্যে অনেক অনেক টাস্ক আছে যে আমি মানে যেটার মধ্যে ডিফিকাল্টিস ফেস করি, আবার কোনো সময় ভালো পারি, মানে মানে ভালো লাগে, খুব ভালো লাগে যখন মেকিং করতে পারি। তো সবকিছুর আপনার এই কিতা, তো আমি খুবই মানে কি বলবো, বাসা জানা নাই। থ্যাংক ইউ স্যার। না আসলে থ্যাংক ইউ এর প্রয়োজন নাই, আপনি জাস্ট আমার জন্য দোয়া করবেন ওইটাই। থ্যাংক ইউ তো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আপনার কাজে আসতেছে, আমি হেল্প করতে চাচ্ছিলাম, হেল্প করছি, ওইটা আপনার কাজে আসছে, ওইটাই এনাফ, আর কিছু না। So, ভালো লাগতেছে শুনে যে কাজে আসতেছে। সো ওই মানে যেগুলো শিখছেন ওইগুলো জাস্ট অ্যাপ্লাই করবেন, ওইগুলো অনুযায়ী প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে। জি স্যার, মানে এগুলা উম, তো গ্রামাটিক্যাল জানা ছিল, বাট ওই যে মানে এগুলা কাজে লাগানি বা এতদিন পরে মনে নাই যে আমরা জাস্ট মানে 6 থেকে 10 পর্যন্ত এগুলা বেশি একটা পড়ে আসলো। তারপর ইন্টারভিউটার পরে তো বেশি একটা মানে মনে পড়ছে না আমি এগুলা, তো মানে কোনো রকম পড়া চালাই গেছিলাম আর কি। তো এখন আপনি যেভাবে বুঝাইছেন সবকিছু বুঝতে পারছি, আর এখন সবগুলো প্রয়োজন। আমি মানে দেখছি যে টাস্ক ওয়ান টাস্ক টু সবগুলোই প্রয়োজন, তাই কাজে লাগতেছে আর কি। সবসময় যদি এগুলো আমি প্র্যাকটিস করি, আমি ভাবি যে হয়তো আমার মানে রাইটিং স্কোর খুব ভালো হইব। আর যদি না হলে তো আমারই প্রবলেম, আমি তো লস খাইব, মানে এটা আর কি মনে হয়। জি বুঝতে পারছি, ওইটাই নিজের জন্য হচ্ছে যতটুকু কাজে আসবে যেগুলা ওইগুলা নিজেই করতে হবে। সো ভাইয়া আপনি একটা প্রশ্ন ছিল। জি শান্তাপু বলেন। ভাইয়া এখন তো আমরা তো রাইটিং লাস্ট পর্যায়ে একদম, আমার মনে হয় 2-1টা ক্লাস হবে নাকি? রাইটিং এর যে সেন্টেন্স মেকিং এর ক্লাস ওইগুলো হচ্ছে আমাদের তো, সেন্টেন্স মেকিং এর যে ক্লাসগুলো ওইগুলো আমাদের শেষ হয়ে গেছে, আমাদের আর মেবি ক্লাস হবে না, আমরা হচ্ছে একটা এক্সাম নিবো ওইটাই, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। জি। ভাইয়া এরপরে কি অন্য কোনো মডিউল নিয়ে আপনি আসবেন? এটা একটু জানার ছিল। সো রাইটিং এর যে সেন্টেন্স মেকিং এর ক্লাস করানো হয়েছে, সেন্টেন্স মেকিং এর তো আপনি যে সেন্টেন্স গুলো শিখছেন, তো সেন্টেন্স গুলো আপনি তো আপনাকে রাইটিং এ গিয়ে টাস্ক ওয়ান বা টাস্ক টু বলেন ওইগুলোতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো আমি প্ল্যান আছে হচ্ছে আমার রাইটিং এর উপর, জাস্ট রাইটিং মডিউলের উপর যেগুলা ওইগুলাতে এর উপর যদি হচ্ছে কোনো কিছু নিয়ে আসা যায় আর কি। সো ওইটা প্ল্যান আছে আর কি, ইনশাল্লাহ ওইটা হচ্ছে যদি আমি আপডেট দিব অবশ্যই গ্রুপে, ইনশাল্লাহ। রাইটিং তো ভাইয়া ভালো করে আমাদের শেষ হয়েছে। আর পুরো ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো তো আছে। মানে স্যার বাকি যে আরো 3টা মডিউল আছে, আপনি এভাবে সিরিয়াল অনুযায়ী ক্লাস নিয়ে আসবেন কিনা আর কি, ওইটা জানার ছিল। আচ্ছা, রাইটিং এ কিন্তু আমাদের যে রাইটিং এর মডিউলের ক্লাস যেগুলা ওইটা কিন্তু হয় নাই, রাইটিং এর সেন্টেন্স মেকিং এর ক্লাস হয়েছে। তো রাইটিং এর যে আমাদের টাস্ক ওয়ান এর যে লাইন গ্রাফ, বার চার্ট, টেবিল, পাই চার্ট বা ওইগুলা, অথবা হচ্ছে আমাদের যে টাস্ক টু যে আছে, অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, ওইগুলা কোনটা কিভাবে লিখতে হবে ওইগুলোর উপর কিন্তু আমাদের ক্লাস হয় নাই। ওইগুলো ওইগুলোর উপরেও কি ক্লাস হবে, বা ওইগুলোর টপিক গুলোর উপর কি মানে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি ক্লাস নেবেন? তো ওইটা আসলে আমি এখনো মানে ডিসিশন নেই নাই যে আমি কিভাবে করব। তো এটা আমি আপডেট দিব। আর রিডিং এগুলোর উপর হচ্ছে যে আমি ক্লাসগুলো তো হচ্ছে আমি নর্মালি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো অবশ্যই, সব যে কোনো যেদিন ফ্রি থাকে আর কি, নর্মালি তো সপ্তাহে একটা ক্লাস হয়, এর পাশাপাশি আরো ক্লাস নেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো ওইভাবে আর কি নিবো, এখনো স্পেসিফিক প্ল্যান হয় নাই কোনটা কি করব। তো জানুয়ারি থেকে অনেক কিছু প্ল্যান আছে, ইনশাল্লাহ আপডেট পাবেন, গ্রুপে আমি আপডেট দিয়ে রাখবো। জি ভাইয়া, ওইটাই জানার ছিল, আমাদের কথাটা একটু মাথায় রাখলে ভালো হতো আর কি। রাইটিং এর উপর আসবে ইনশাল্লাহ, রাইটিং এর যে আপনি যে সেন্টেন্স মেকিং শিখলেন ওটা কি কিভাবে টাস্ক ওয়ান টাস্ক টু তে অ্যাপ্লাই করবেন এটার উপর আসবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, অনারেবল লিসনিং রিডিং এ 5.5 6 আসে, এর উপর উঠেই না এটাকে তুলতে হবে আপনাকে, এটাকে তুলতে হবে, কাজ করতে হবে তোলার জন্য। তো ওইটার যেখানে ভুল আসে, যে কোয়েশ্চন স্পেসিফিক কোয়েশ্চনটাতে আপনার ভুল হয় নর্মালি সব সময়, ওইটা খুঁজে বের করবেন, ওইটাতে কেন ভুল হয় ওইটা ফাইন্ড আউট করবেন, দেন ওইটার উপর কাজ করবেন, ওইটা কাজ করে দেন ওইটাকে ইমপ্রুভ করবেন, যেগুলোর উইকনেস আছে উইকনেস অনুযায়ী কাজ করেন, দেন ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, আরো 6 এর উপর যাবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর কি কারো কোনো কোয়েশ্চন বা কোনো কিছু বলার আছে থাকলে বলেন, না হলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব আজকে। অলমোস্ট 12টা হয়ে যাচ্ছে, সো যদি কোনো কোয়েশ্চন বা কোনো কনফিউশন না থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। ভাইয়া পরীক্ষাটা কি সোমবারে নেবেন নাকি মঙ্গলবারে? এক্সাক্ট একটু বললে ভালো হয়। টাইমটা আর কি গ্রুপে জানা দিলে ভালো হতো। আর টাইপটা কিরকম হবে? কোশ্চেন টাইপটা একটা গ্রুপে বলে দিলে ভালো হবে আর কি। জি আচ্ছা, ওকে, আমি সোমবারে পরীক্ষা নিব। সোমবার রাতের দিকে এরকম 9টা 9:30টার দিকে থাকবে। আর হচ্ছে কোয়েশ্চেনের টাইপ হচ্ছে নরমালি লাইক সেন্টেন্স মেকিং এর যেগুলো, এগুলো লাইক গ্যাপ ফিল, এমসিকিউ ওই টাইপের হবে। আর রাইটিং এর কনটেক্সটে যেটা নিব ওইটা হচ্ছে তো রাইটিং এর ফরম্যাটই নিব। আর হচ্ছে গ্রুপে আমি আপডেট দিয়ে দিব সমস্যা নেই। তো অর্ণব বলছেন আমি অনার্স ফার্স্ট ইয়ার, 25-এর মাঝামাঝি সেমিস্টার ফাইনাল এক্সাম, এই জন্য প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করতে পারেন না হচ্ছে আপনাকে সময় বের করেন। আপনি যেহেতু আইএলটিএস এর জার্নিতে আছেন, সো আপনাকে তো আইএলটিএস টাকেও অ্যাডজাস্ট করতে হবে অন্যান্য সবকিছুর সাথে। তো সময় বের করেন মানে যেখানে আপনি মনে করেন যে ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিতে পারবেন রেগুলার, ওই অনুযায়ী সময় দিয়ে প্র্যাকটিস করেন। দুইটার সাথে মানে একাডেমিক প্লাস হচ্ছে আইএলটিএস দুইটাই অ্যাডজাস্ট করেন, আশা করি পারবেন প্র্যাকটিস করতে। আর প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। স্যার কোয়েকশনটা কি এভাবে হবে না যে ওই যে মানে একটা সেন্টেন্স আপনি লিখে দিলেন যে এখন এটার মানে এটা তো ভুল, এখন এটা আমরা সঠিক করে লিখতাম, বা এইভাবে না মেকিং করা, বা না কি বাংলা লিখে দিবেন আমরা ইংলিশ করবো এরকম? না, বাংলা থেকে ইংলিশে এটা না, বাংলা থেকে ইংলিশ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা তো আমরা নর্মালি যে স্কুলে ট্রান্সলেট করা যায়। জি। তো ওইটা আমরা শিখবো। আমি লাইক একটা গ্যাপ ফিল থাকবে, ওই গ্যাপে মানে গ্যাপে কি বসতে পারে, অথবা একটা এমসিকিউ ওইটার জন্য হচ্ছে কোনটা কারেক্ট হতে পারে, অথবা মানে একটা ভুল সেন্টেন্স আছে ওইটা কারেকশন কি, কারেক্ট সেন্টেন্স জি কোনটা স্যার। হতে পারে, অথবা জি, হচ্ছে জি আমি লাইক রাইটিং টাস্ক রিলেটেড একটা কোনো টাস্ক দেবো আর কি, তো ওই অনুযায়ী দিব ঠিক ইনশাল্লাহ। আছে। জি ঠিক আছে, বুঝতে পারছি, মানে এখন ধরনটা বুঝতে পারছি। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করে দিব। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে আমাকে হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন, আমাকে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো সময় করে। আর আমরা ক্লাস শেষ করে দিই, আজকে অলমোস্ট 12টা হয়ে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন। আর আপনাদের সাথে ক্লাস কন্টিনিউ করে এত পর্যন্ত সবার সাথে ক্লাস করে ভালো লাগলো। আশা করি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। আর পরীক্ষা দিবেন, পরীক্ষাতে আশা করি আপনাদের যে যতটুকু ইমপ্রুভ হয়েছে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে, এটা কিভাবে কাজে লাগাবেন। So, আশা করি ভালো হবে ইনশাল্লাহ সবকিছু। আর যে কোনো সমস্যা হলে, যে কোনো ধরনের কোনো সাজেশন বা গাইডলাইন এগুলো প্রয়োজন হলে অবশ্যই মেসেজ দিবেন। আশা করি আমি হচ্ছে সময় করে রিপ্লাই দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমি গ্রুপে থাকবেন ইনশাল্লাহ, গ্রুপে আমি অনেক ধরনের আপডেট দিব যেগুলো আপনাদের কাজে আসবে, অনেক রিসোর্স শেয়ার করার চেষ্টা করব। সো ওভারঅল হচ্ছে এতটুকুই। আজকের ক্লাসটা মূলত এটাই, মানে একটা কোয়েশন মানে কিউএনএ টাইপের বা ফিডব্যাক সেশন ওই টাইপের ছিল, একটা আড্ডা টাইপের, যে আপনাদের সম্পর্কে আমি জানলাম, আমার সম্পর্কে আপনারা জানলাম, এরকম। আজকে আমরা নতুন কিছু শিখার জন্য আমরা ক্লাস ছিল না, সো তাই আমরা এখন হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। সো এতটুকু পর্যন্ত তো আশা করি সবকিছু ক্লিয়ার বা কোনো ধরনের কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিই, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমরা এক্সামের আমি আপডেট দিয়ে রাখবো গ্রুপে। সো কি করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ।